আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার নাম মোহাম্মদ জামাল। আমার গ্রামের বাড়ি কুমিল্লা। আমার অফিস জয়দেবপুরে। অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরোতে বেরোতে প্রায় রাত ৮টা-৯টা বেজে যায়। জয়দেবপুর থেকে সোজা মহাসড়ক দিয়ে বাড়ি যাওয়া গেলেও ভেতরের রাস্তা দিয়ে চত্বর বাজার দিয়ে গেলে অনেক দ্রুত পৌঁছানো যায়। এই বলে আমি সেদিক দিয়ে সবসময় যাতায়াত করতাম। নতুন পাকা রাস্তার দুধারে ঘন জঙ্গল। সে রাতের নিজের বাইকে করে একা একা জঙ্গলের মধ্যকার রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। চত্বরবাজার পেরিয়ে বেশ কিছু দূর সামনে গিয়ে দেখি একটা মোটর সাইকেলে আমার আগে আগে এগোচ্ছে। আমার হেডলাইটের আলোতে দেখলাম পেছনে একজন লাল শাড়ি পরা কম বয়সী মহিলা বসা। সামনে বসে থাকা মাঝবয়সী ভদ্রলোক বাইক চালাচ্ছে। মহিলার শাড়ির আঁচলটা থেকে থেকেই পেছনের চাকার সাথে ঘষা লাগছে। আর একটু হলেই চাকার সাথে শাড়িটা পেঁচিয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা দেখে আমি বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে সামনের মোটরসাইকেলের নাগাল পাবার চেষ্টা করলাম। কাছাকাছি আসতেই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, ভাবি শাড়ির আঁচলটা তুলে নিন। মহিলা আমার কথা শুনল বলে মনে হলো না, কিন্তু তার সামনে বসে থাকা লোকটা, সম্ভবত তার স্বামী, আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন। আমি আর ওদিকে খেয়াল না করে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে ওনাকে ক্রস করে সামনে চলে গেলাম। একটু পরেই পেছন থেকে হর্নের শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখি সেই লোকটা, তবে তার পেছনে সেই মহিলাটা আর নেই। লোকটা আমার সামনে এসে হাত ইশারা করে থামতে বলল আমাকে। আমি থামলাম। ভদ্রলোক আমাকে বললেন, ভাই আপনি তখন আমাকে কি বললেন? আমি বললাম, আপনার পেছনের মহিলাকে তার শাড়ির আঁচল তুলতে বলেছিলাম ভাই। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে অবাক আর রাগান্বিত দৃষ্টি নিয়ে বললেন, ধুর মিয়া, কি কন? আমার পেছনে মহিলা কোত্থেকে আসবে? আমি তো আকাশ থেকে পড়লাম ওনার কথা শুনে। বললাম, কি বলছেন এসব? আমি নিজ চোখে দেখলাম আপনার পেছনে ওই মহিলাটাকে, আর ওই জঙ্গলের মধ্যে কোথায় নামিয়ে দিলেন তাকে? ভদ্রলোক এবার আরো রেগে গিয়ে আমাকে বললেন যে ফালতু টালতু বলে আমাকে চলে গেলেন। আর আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এর কয়েকদিন পরের কথা। প্রতিদিনের মতো সেদিনও আমি অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম। গতদিন ওই লোকদের যেখানে প্রথম দেখেছিলাম সেই জায়গাটা পার হবার কিছুক্ষণ পরে আমার কাঁধে কারো স্পর্শ টের পেলাম। সাথে সাথে আমি বাইক থামালাম। পেছনে ফিরে দেখি কিচ্ছু নেই, অন্ধকার রাস্তা। কিছুটা আমি ভয় পেলাম। আমি বাইকের স্পিড বাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইলাম। একটু পর পেছন থেকে একটা হর্নের শব্দ শুনতে পেলাম। লুকিং গ্লাসে দেখলাম বেশ কিছুটা পেছনে একটা মোটর বাইক এদিকেই আসছে। কাছাকাছি আসতেই মোটর সাইকেলে থাকা কম বয়সী একটা ছেলে আমাকে বলল, ভাবি আপনার শাড়িটা ঠিক করে নিন। অবাক হলাম আমি। ছেলেটার দৃষ্টি আমার দিকে না, আমার পেছনের সিটের দিকে। কথাটা বলেই ছেলেটা বাইকের স্পিড বাড়িয়ে সামনে অন্ধকারে মিলিয়ে গেল। ভয়ে আমার হাত পা তখন কাঁপছে। কাঁধের কাছে আবার সেই গরম হাতের স্পর্শ অনুভব করলাম। সেটা এতটাই গরম যে আমার কাছে মনে হলো যেন কাঁধের চামড়া পুড়ে যাচ্ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। গিয়ার বাড়ালাম। হঠাৎ করে মনে হলো পেছনের চাকাটা জ্যাম হয়ে গেছে। দ্রুত গতিতে চলা বাইকের চাকা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে যা হবার তাই হলো। নিজের দেহটা ৩-৪ হাত সামনে ছিটকে পড়ে গেল। বাইকটাও রাস্তায় পড়ে ভেঙে গেল অনেকটা। হাত আর পায়ে অনেকটা কেটে গেছে, মাথা বেয়ে রক্ত পড়ছে। বোধহয় অনেকটাই কেটে গেছে, যন্ত্রণায় চিনচিন করছে জায়গাটা। উঠে দাঁড়াতে চেষ্টা করেও আমি পারলাম না। আর ঠিক তখন যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। রাস্তার উল্টো পাশে লাল শাড়ি পরা সেদিনকার দেখা কম বয়সী সেই মহিলা দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমার সাথে চোখাচোখি হতেই ভয়ে আমি কিছুটা ঘাবড়ে গেলাম। এটা দেখে সেই মহিলা বিকট একটা মুখ নিয়ে হাসতে থাকলো। কি নৃশংস সেই হাসি! আর তারপরে চোখের সামনেই বাতাসে উবে গেল মহিলাটা। এটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে ওখানে ওভাবেই পড়ে রইলাম। চোখ খোলার পর নিজেকে একটা ছোট্ট বেডে আবিষ্কার করলাম। একটা ডাক্তারখানায় শুয়ে আছি। আমার স্ত্রী আমার পাশেই দাঁড়িয়ে আছে, আর তার পাশে আমাকে ক্রস করে যাওয়া সেই কম বয়সী ছেলেটা।
বুঝলাম ওই ছেলেটাই আমাকে ওখানে এনেছে। মাথায় বেশ কয়েকটা সেলাই দেওয়া হয়েছিল। সেবারের মতো আমি এভাবেই বেঁচে গিয়েছিলাম। এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর তাই আমি জানি এর ভয়াবহতা। শ্রোতাদের বিশ্বাস অবিশ্বাস তাদের নিজেদের ব্যাপার। এরপর থেকে আমি আর ওই রাস্তায় চলাফেরা করি না। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি বগুড়া থেকে আমাদেরকে পাঠিয়েছেন আমিরুল ইসলাম আশিক ভাই। ঘটনাটি ঘটে বগুড়া জেলার মাদলা ইউনিয়নের দরিনন্দ নামক একটি গ্রামে। আর ঘটনাটির সময়কাল 1980 সালের পরের দিকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম কালু। আসলে লোকজন তাকে এই নামেই ডাকে, তার আসল নাম কি এটি অনেক লোকই জানতো না। আর স্থানীয় তালুকদার বাড়ি নামে একটি প্রভাবশালী পরিবার ছিল, তাদের অনেক ভূ সম্পত্তি ছিল। এই তালুকদার বাড়িতেই এই কালু কাজ করত, মূলত ক্ষেত খামারের কাজগুলোই কালু করত। ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল চলছিল। ওই গ্রামটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই সময় মানে 80-র দশকের দিকে এখনকার মতো এত সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল না, যার কারণে লোকজন পায়ে হেঁটেই শহরের দিকে আসা যাওয়া করতেন। গ্রামের অন্য যে চাষিরা ছিল বা অন্যান্য যেই কৃষক পরিবাররা ছিল বা গৃহস্থ পরিবার ছিল, তারা শীতকালে মূলত ফুলকপি এবং বাঁধাকপি এই দুটি চাষ করতেন, মানে এই দুটি কপির চাষ করতেন। আর এগুলো তারা সারাদিন কাটাকাটি করার পরে সুন্দর করে তাদের মতো করে একটা সুন্দর একটা প্যাকেজিং সিস্টেম করে নিতেন এবং ফজরের নামাজের পর সবাই শহরের উদ্দেশ্যে রওনা দিতেন আর ঢাকার গাড়িতে তুলে দিতেন। ওই জিনিসগুলো ঢাকার বিভিন্ন বড় বড় বাজার, স্পেশালি কারওয়ান বাজার, শ্যাম বাজার, তো এই রকম বাজারগুলোতে চলে আসতো, বিভিন্ন আড়তে চলে আসতো। তো এটা মূলত ওখানকার ম্যাক্সিমাম চাষিরাই এভাবে সবজিগুলো বিক্রি করতেন। আর সাধারণত চাষিরা একসাথে কয়েকজন মিলে বের হতেন। তো এমনই এক রাতে একটি ঘটনা ঘটে ওই কালুর সাথে। রাত আনুমানিক কয়টা বাজে তখন কালু জানতো না। হঠাৎ করে কালুর ঘুম ভেঙে যায়। তো তিনি চিন্তা করেন যে কি ব্যাপার, এতক্ষণ ঘুমালাম, কেউ তো আমাকে ডাকলো না, আমাকে কি আমার পরিচিত জনরা না নিয়েই আজকে চলে গেল নাকি শহরের দিকে। তো উনি ঘুম থেকে উঠে পড়েন এবং উঠে যখন ঘরের বাইরে যান তখন দেখেন বাইরে তখনও বেশ অন্ধকার। উনি ভাবেন ফজর আজান হয়ে গেছে, হয়তো একটু পরেই সকাল হয়ে যাবে। তো অন্ধকার রয়েছে, এখন আর একটু ঘুমাবো না, থাক, ঘুমানোর দরকার নাই, যেহেতু উঠেই পড়েছি আমি চলে যাই। যেহেতু ওনাদের যেই একটা বিশেষ প্যাকেজিং সিস্টেম, এটাকে ওনার স্থানীয়ভাবে ভাড় বলতো, ভাড়। তো ওনার ওই কপির ভাড় নিয়ে উনি শহরের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির অন্য সদস্যদেরকেও তারা উনি ডাকেননি, কারণ তখনও তো আসলে সকাল হয়নি। চিন্তা করলেন যে ঠিক আছে, আমার পরিবার বা পরিবারের অন্য সদস্য যারা আছে তারা ঘুমাক। তো উনি রওনা দেন। এদিকে কয়টা বাজে উনি কিন্তু জানেন না। তবে তথ্য যতটুকু পাওয়া গিয়েছিল পরবর্তীতে, তখন রাত প্রায় 3টা কি 3:30 এরকম বাজে। তো যাই হোক, উনি বাইরে বের হন। বাইরে বের হয়ে উনি হাঁটা শুরু করেন। তার বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে, কিলোমিটার না, 10 মিনিট হেঁটে গেলে একটু দূরে একটি বাগান পড়ে। আর ওই বাগানের মাঝখান দিয়েই রাস্তা। তো উনি সামনের দিকে আগাবেন, হঠাৎ করে উনি দেখেন যে একটি বড়সড় কালো বিড়াল ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি যতই এগোচ্ছেন ওই বিড়ালটা কিন্তু এখান থেকে নড়ছে না, স্থিরভাবে দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না তার আগমন দেখেও। বিড়ালটির অবস্থা দেখে মনে হচ্ছিল ওই বিড়ালটি আসলে কালু সাহেবের জন্যই অপেক্ষা করছিল। বিড়ালের মধ্যে খুব একটা গাম্ভীর্য, ধীর স্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। যতই কাছাকাছি আসুক না কেন, ওই বিড়ালটির মধ্যে কোনো ধরনের ভাবান্তর হয় না, সে এক চুল নড়েও না। এদিকে এই কালু সাহেব তিনি চিন্তা করলেন, এই বিড়ালটি বসে আছে কিন্তু একটু নড়াচড়া করছে না। তো উনি কি করেন, ওই বিড়ালটির সাইড দিয়ে চলে যান। ওই বিড়ালটিকে তিনি প্রথমে কিছু বলেন না, কিন্তু যখনই দেখেন যে বিড়ালটি
সাইড দিয়ে চলে যাচ্ছে, মানে ওই সময় বিড়ালটি যে কাজটি করে সেটা হলো বিড়ালটি লাফ দিয়ে এসে বিড়ালের সামনের 2 পা দিয়ে ওই কালুর পা জড়িয়ে ধরে। মানে আক্রমণ করেনি বা আঁচড়ও দিচ্ছিল না, কিন্তু পা জড়িয়ে ধরে এবং পায়ের সাথে ঝুলে থাকে, কোনোভাবেই তাকে সামনে এগোতে দেয় না। তখন এই কালু যে কাজটি করে যে সে খুব বিরক্ত হয়, চিন্তা করে যে এই আপদটা আবার কোত্থেকে এলো, আমাকে দ্রুত শহরে যেতে হবে, সবজি বিক্রি করতে হবে। সে আসলে অত 7-5 ভাবে না, সে চিন্তা করে বিড়ালকে আমার পা থেকে ছাড়াতে হবে। সে যে কাজটি করে, মানে যে পায়ে ওই বিড়ালটি জড়িয়েছিল আর কি, সে ওই পা উঁচু করেই মানে সজোরে একটি কিক মারে, মানে একটা ঝাড়া দেয় আর কি। তো যখন ঝাড়া দিয়েছে বা কিকের মতো মেরেছে, তখন তার পায়ের সামনের অংশটা ওই বিড়ালের পেটে লেগেছে, এটা সে ফিল করেছে। এবং সে যখন জোরে পাটা কিকের মতো মেরেছে, তখন বিড়ালটি দূরে গিয়ে একটি গাছের সাথে বাড়ি খায়, কারণ রাস্তার পাশে একটি গাছ ছিল, গাছের সাথে বাড়ি খায়। এবং বাড়ি খেয়ে বিড়ালটি শব্দ করে ওঠে, মানে সে প্রচন্ড ব্যথা পেয়েছে এমন একটি শব্দ। এবং এরপরে ওই বিড়ালটিকে সে আর দীর্ঘ পথের মধ্যে কোথাও দেখে না। আর উনি যখন এগিয়ে যাচ্ছিলেন, তারপরে উনি কিন্তু বিষয়টা অস্বাভাবিকভাবে নেননি, একদম স্বাভাবিকভাবে নিচ্ছিলেন। উনি এগোতে এগোতে কুত্তাগাড়ি নামক একটা জায়গা আছে, স্থানীয় নাম আর কি, অ্যাকচুয়ালি সেটার নাম কি এটি আমাকে লেখেননি। তো ওই জায়গাটাতে একটা সময় নাকি অনেক ভয় ছিল, দিনের বেলাতেও মানুষ ওই জায়গাতে সহজে যেতে চাইতো না, আর সন্ধ্যার পরে তো প্রশ্নই নেই। আর ওই দিক দিয়ে যাওয়ার সময় আশেপাশে অসংখ্য তাল গাছ রয়েছে, প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা, দুপাশে অসংখ্য তাল গাছ রয়েছে। তিনি যখন হাঁটতে হাঁটতে ওই কুত্তাগাড়ি জায়গায় প্রবেশ করেন, তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে লম্বা একজন সুদর্শন ব্যক্তি, সাদা জব্বা পরা, তার সামনে এসে দাঁড়ায়। তো কালু চমকে ওঠে। তো জুব্বা পরা লোকটি কালুকে উদ্দেশ্য করে বলেন, তোর সামনে তো ভয়ঙ্কর বিপদ রে, তুই আর 1 চুলো সামনে আগাবি না, সোজা ঘুরে তোর বাড়িতে চলে যা। যখন সামনে এরকম হঠাৎ করে অপরিচিত এমন একটা মানুষকে সে দেখে, ওই শীতের মধ্যেও কালু প্রচন্ড ঘামা শুরু করে। কালু কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন এবং উনি এই সমস্ত টুকটাক সমস্যাগুলোতে আসলে ভয় পেতেন না, একদম স্বাভাবিকভাবেই নিতেন। তো উনি যে কাজটি করেন, আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং সামনেও ফু দেন। উনি দেখেন ওই জুব্বা পরের লোকটি আর নেই। উনি ভেবেছেন যে ঘটনাটা এখানেই শেষ, আর এরকম রাতের বেলা টুকটাক ঘটনা ঘটেই। তবে মূল ঘটনাটা আসলে এখান থেকেই শুরু, যে ওনার যে সমস্যাটা, উনি যখন কুত্তাগাড়ি পার হয়ে নিশ্চিন্তপুর নামক একটা জায়গা, এই নিশ্চিন্তপুরের বর্তমান নাম হচ্ছে ঢাকন্তা, এইখানে যখন প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান যে সাদা চুল এবং পরনে সাদা শাড়ি পরিহিত একজন মহিলা কুয়া থেকে পানি তুলে গোসল করছে। এই কুয়াটা ওই আশেপাশে 2-3 গ্রামের লোকজন ব্যবহার করত খাওয়ার পানির জন্য বা বিভিন্ন কারণে। ওই কুয়াটা কিন্তু খুব ভালো করেই কালু চিনত। তো কুয়ার পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই মহিলা বলে ওঠে, কিরে কালু, এত নিষেধ করা হলো, তুই কারো কথা শুনলি না? তুই অসময়ে বাড়ি থেকে বের হয়েছিস। ভুল সময় বাড়ি থেকে বের হলে অনেক বিপদ আপদ ঘটে। তোর ভালোর জন্য এতগুলো ঘটনা ঘটিয়ে আমরা তোকে বাড়িতে ফেরানোর চেষ্টা করলাম, তুই তো কথাই শুনলি না, বরং তুই কি কাজটা করলি? তুই আমার ভাইকে এত জোরে আঘাত করলি যে ওর অবস্থা সংকটাপন্ন। এই কাজটি তুই কেন করলি? সামনে কি বিপদ আছে বা না আছে সেটা তো পরের বিষয়, এখন বল এই কাজের জন্য তোকে কি শাস্তি দেব? তুই তো খুব সাহসী মানুষ, তোর তো অনেক অভিজ্ঞতা, এই কাজটি কেন করলি? এদিকে কালু সে দেখতে পাচ্ছে যে ওই মহিলাটি ঘুরে মানে পিঠটা পেছন দিকে, ওই মহিলা কথা বলছে বেশ কর্কশ কণ্ঠ, মোটা কণ্ঠ, কিন্তু ওই মহিলার মুখ সে দেখাচ্ছে না। কিন্তু ওই মহিলাটি যখন বলে ওঠে যে বল এখন তোকে কে বাঁচাবে? তোকে তো আমরাই বাঁচানোর জন্য এসেছিলাম, এইবার তোকে কে বাঁচাবে? এই বলে ওই মহিলাটি যখন ঘুরে তাকায়, তখনই ওই কালু প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওঠে। ও মাগো বলে চিৎকার দেয়, তার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল। এরপর সে অজ্ঞান হয়ে যায়।
তো কিছু সময় পরে গ্রামের অন্য কৃষকরা যখন তাদের ওই সবজি নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভোরবেলাতে, তখন ওই চাষিরা কালুকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়। তখন যেহেতু সবাই কাজে যাচ্ছিল, তা ওখান থেকে ধরাধরি করে তাকে উঠিয়ে পাশের একটি গ্রামে না মানে বাড়িতে বুঝিয়ে দিয়ে যায় যে একে এখানে পাওয়া গেছে, আমরা তো সবজি নিয়ে যাচ্ছি, দ্রুত যেতে হবে, নাহলে তো ট্রাক ছেড়ে দেবে। তোমরা ওখান থেকে চলে যায়। তখন তার যখন জ্ঞান আসে, তখন তিনি দেখতে পান যে তাকে ওই তালুকদার বাড়িতে নিয়ে আসা হয়েছে। মানে তার সেন্সলেস অবস্থাতেই লোকজন যখন বোঝে যে এ তো তালুকদার বাড়ির লোক, তখন তারা তাকে তালুকদার বাড়িতে দিয়ে যায়। আর সেন্স আসার পরে সে তালুকদার বাড়িতে নিজেকে আবিষ্কার করে, আর কি ঘটনা ঘটেছে সে মোটামুটি সবাইকে বলে। কিন্তু ওই দিন সন্ধ্যায় তার এমন জ্বর শুরু হয়, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। তালুকদার বাড়ি থেকে চেষ্টা করা হচ্ছিল তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করানোর জন্য, তাদের যেটা দায়িত্ব ছিল, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করলেও এই কালু কিন্তু সুস্থ হচ্ছিল না। সপ্তাহখানেকের মধ্যে কালুর শরীরের অস্বাভাবিক রকমের পরিবর্তন ঘটে, শুকিয়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে যায়, কোনো কাজই করতে পারতো না। সে সুঠাম দেহি কালু কয়েক সপ্তাহের মধ্যে এমন হয়ে যায় যেন একটা জীবন্ত কঙ্কাল হেঁটে যাচ্ছে। তো পরবর্তীতে হুজুর দেখানো হয়। শুরুতে আসলে এই বিষয়গুলো মানে তালুকদার বাড়ির লোকেরা তার ডাক্তারি ট্রিটমেন্ট করিয়েছিল, পরবর্তীতে হুজুর দেখানো হয়। তো হুজুর দেখানোর পর হুজুর বলেন যে তুমি যে কাজটি করেছো খুবই একটা ভয়ানক কাজ করে ফেলেছো। তুমি লাঠি দিয়ে যে বিড়ালটাকে ফেলে দিয়েছিলে ওইটা আসলে ভালো ছিল, কারণ তুমি অসময়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে, সামনে ভয়ানক কিছু পিশাচ জিন ছিল যেগুলো তোমার অনেক বড় ক্ষতি করত। এই কারণে এই ভালো জিনগুলো তোমাকে বারবার ফেরানোর চেষ্টা করছিল। কিন্তু তুমি যখন ওই লাঠি দিয়ে ফেলে দিয়েছিলে, ওই জিনটি আসলে বয়সে কম ছিল। তোমার লাথি খেয়ে সে প্রচন্ড ব্যথা পায় এবং সে মারা যায়। আর এর প্রতিশোধ হিসেবেই ওই জিনেরা তোমার উপর চড়াও হয়েছে। তখন সবাই বলে যে তাহলে ওই জিনদেরকে একটু বুঝিয়ে বলুন যে ও তো ইচ্ছে করে করেনি। তো ওই জিনদেরকে হুজুর তার জিনের মাধ্যমে কমিউনিকেশন স্থাপন করতে সক্ষম হন, কিন্তু ওই জিনেরা জানান যে আমরা তার ভালোর জন্য করেছিলাম, কিন্তু সে কাজটি ভালো করেনি। আর যেহেতু সে মেরে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, আমরা ওর জীবন নিয়েই ছাড়বো। এর থেকে আর কোনো হবে না, এর কোনো সমাধান নাই। আমরা তোর ক্ষতি করার জন্য আসি নাই, ওর ভালোর জন্য এসেছি। ওর তো বোঝা উচিত ছিল আমরা যদি আমাদের রূপে তার সামনে আসতাম তাহলে তো ভয়ই মারা যেত। আমরা তো সেটাও করিনি। প্রথমে তো বিড়ালের বেশে এসেছি, ওই বিড়ালটা তো তাকে আক্রমণও করেনি। তারপরে আমরা আমাদের বেশে এসেছি, তাও একটা ভালো চেহারার মানুষের রূপ ধরে, যাতে করে ভয় না পায়। তারপরেও কথা শোনে নাই। আমাদের একজনকে আঘাত করার পরেও আমরা চেষ্টা করেছি, সে কথা শুনে নেই। ও তো আমাদের কোনো উপকারের মূল্যায়ন করেনি, সুতরাং ওকে মরতেই হবে। যাই হোক, হুজুর অনেক বুঝিয়ে শুনিয়ে জিনদেরকে ওই সময়ের মতো তাড়িয়ে দেন, কিন্তু জিনরা বলে যায় যে সুযোগ পেলে আমরা কিন্তু ছাড়বো না। এই ঘটনার মাস তিনেকের মধ্যে কালু আবার আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, তার বডি আবার স্বাভাবিক হতে শুরু করে। এর মধ্যে সে একটি পুকুরে মাছ ধরতে নামে দিনের বেলা। ওই পুকুরের নাম হলো দামাগাড়ি। আর সে যখন ওই পুকুরের মধ্যে নামে, ওই পুকুরে কিন্তু খুব বেশি পানি ছিল না, কাদা ছিল আর কোমর পর্যন্ত পানি ছিল। এর মধ্যেই কালুকে ওই কাদার মধ্যে পাওয়া যায়, কিন্তু মৃত অবস্থায়। কিভাবে মাছ ধরতে গিয়ে সে কাদার মধ্যে ঢুকে আর উঠতে পারেনি এটি কেউ বলতে পারে না। তবে সবাই ধারণা করে যে কালুকে ওই জিনেরাই হত্যা করেছে সুযোগ পেয়ে। তারা হত্যার বদলে হত্যা, তারা প্রতিশোধ নিয়েছে। তো প্রিয় লিসেনার্স, একটি বিষয় এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, সেটি হলো যে কখনো যদি দেখি এই ধরনের ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পর কোনো কারণে আমরা এমন কোনো প্রতিবন্ধকতা পেলাম, বিশেষ করে এই যে এই ধরনের কোনো বিড়াল বা কিছু আমাদের পথ আগলে দাঁড়িয়ে যেতে দিচ্ছে না, আমাদের উচিত সেখান থেকে ফেরত আসা, যদি সেটা আমাদের কাছে খুব বেশি অস্বাভাবিক রকমের মনে না হয়। এই সম্পর্কিত একটি ছোট্ট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি আগে আমি বলেছি কিনা আমি ঠিক জানি না। আমার এক নানা ছিলেন, তার নাম হলো ডক্টর শামসুর রহমান। উনি মারা গেছেন বছরখানেক হলো। তো উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। উনি একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং মিশর থেকে উনি ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন।
উনি যখন রাজবাড়ির, ওনার বাড়ি রাজবাড়ি এবং রাজবাড়ির বেলগাছি নামক একটি গ্রামে, তো ওই বেলগাছি থেকে উনি রাতের বেলা একদিন ফিরছিলেন, মানে আর একটা গ্রামে যাচ্ছিলেন ওনার আর এক আত্মীয় বাড়িতে। তো উনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তার সামনে একটি বড় বিড়াল দেখতে পান। তো উনি মানে যেহেতু খুব মানে এডুকেটেড একজন মানুষ ছিলেন, উনি এসব জিন ভূত এগুলো বিশ্বাস করতেন না, আর বিড়ালও উনি খুব একটা পছন্দ করতেন না। তো উনি রাস্তার মাঝখানে একটা বিড়াল দেখতে পান। তো বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিল। তো উনি বারবার ওই বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। তো একটি পর্যায়ে কি হয়, বিড়ালটি সাঁ করে দৌড় দিয়ে সামনে চলে যায়। তো উনি চিন্তা করলেন যাই হোক, আপদ বিদায় হয়েছে। উনি বেশ প্রায় কোয়ার্টার কিলোমিটার হাঁটার পরে আবার ওই বিড়ালটি দেখতে পান। তিনি দেখেন ওই বিড়ালটির সামনে ভয়ানক একটি সাপ মরে পড়ে আছে এবং বিড়ালটির মুখে রক্ত। তার মানে হচ্ছে এই সাপটি সামনে অপেক্ষা করছিল কোনো কারণে, বা সেটি স্বাভাবিক সাপও হতে পারে বা অন্যরকম কিছু হতে পারে। তো এই বিড়ালটি ওনার ওই পথ থেকে ফেরানোর চেষ্টা করছিল। উনি যখন কোনোভাবেই সেটা মানছিলেন না, এই জন্য বিড়াল আগে চলে গিয়ে ওই সাপটিকে হত্যা করে। তো উনি যখন এইটি দেখেন, দেখার পরে ওই বিড়ালটি কি করে, রাস্তা থেকে নেমে মাঠের মধ্যে চলে যায়। ওই মাঠের আশেপাশে কিছু বাড়ি ছিল, তখন রাত কিন্তু অনেক। উনি ওই বিড়ালের পিছু পিছু যাওয়ার চেষ্টা করেন। ওই রাতের বেলা গ্রামের মানুষদেরকে বিভিন্ন বাড়ি থেকে ঘুম থেকে টেনে তোলেন যে এরকম একটা বিড়াল, এই ঘটনা ঘটেছে মাত্র, এই ধরনের কোনো বিড়াল তোমরা দেখেছো কিনা। কেউ বলতে পারে না যে না, তো এই ধরনের বিড়াল আমরা তো সচরাচর দেখি না। উনি পরবর্তী দিন সকালবেলা ওই বিড়ালটাকে অনেক খুঁজেছেন, অনেক, কিন্তু ওই বিড়ালটি উনি আর কখনোই দেখতে পাননি। এবং ওই গ্রামের সকলে বলেছে এই টাইপের বিড়াল বা এরকম সাইজের বিড়াল বা এই রঙের বিড়াল তারা এই গ্রামে দেখেননি। দেখলে তো অবশ্যই কেউ না কেউ মানে বলতো। পুরো গ্রাম উনি চষে ফেলেছিলেন, কিন্তু উনি বিড়ালটিকে আর পাননি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি এটা একটু ভিন্ন ধরনের ঘটনা। আমি আসলে এই ঘটনাটা গুছিয়ে আপনাদেরকে বলছি কারণ এই ঘটনাটা যিনি আমাদেরকে শেয়ার করেছেন তিনি আমাদের থেকে অনেক সিনিয়র এবং আশা করছি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লাগবে। আমার বর্তমান বয়স 72 বছর। বয়সের ভারে রিটায়ার্ড করেছি প্রায় 8 বছর আগেই। আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম। নাম বলতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাই আমার নাম জমির হিসাবেই নিতে সবাইকে অনুরোধ করছি। আমি তখন খাগড়াছড়ি পোস্টিং সেরে সিলেটে পোস্টিং নিয়েছি। আমার এক ছেলে, তখন তার বয়স হচ্ছে 1.5 বছর। হেঁটে হেঁটে খেলা করা শিখেছে। আমার স্ত্রী বাসায় একা থাকতো আমার ছেলেকে নিয়ে এবং লাস্ট কয়েকদিন 1.5 বছর যাবৎ আমার প্রায় 3টি পোস্টিং হয়েছে এবং সে আমার ছেলেকে নিয়ে থাকতো। আমাদের দুজনের মাঝে বেশ সমস্যা দেখা দিচ্ছিল কিছুদিন এবং আমার উপর সেই সমস্যার প্রভাব পড়তে থাকে। সন্তানের দিকে তাকিয়ে আর সন্তান হয়ে যাবার কারণে আমি আসলে অনেক কিছুই এড়িয়ে যেতাম, কোনো কিছু বলতে পারতাম না, সাহস করতে পারতাম না। আর আমি যখনই কোনো কিছু বলতে যেতাম তার হিতে বিপরীত হতো। হয়তো আমি রেগে যেতাম, না হলে আমার স্ত্রী রেগে গিয়ে সব ওলটপালট করে দিত। আসলে ওর ওলটপালটটা তখন এতটাই ওলটপালট ছিল না, তাই আমিও সবকিছু এড়িয়ে বিভিন্ন জায়গায় চলে যেতাম যদি কোনো ধরনের কথা কাটাকাটি হতো, মনোমালিন্য হতো। আমার হয়তো সব দোষ, আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমি আসলে সবকিছুর আদলেই এত কিছু এক্সপেক্ট করিনি। তৎকালীন আমলের কথা, তখন আমার বিয়ের মাত্র 4 বছর চলে, 1978 সাল। আমার ছেলের বয়স 1 বছর 6 মাস। আমি সকালে ঘুম থেকে উঠে তখন সেদিন আমি অফিসে যাব। আমাদের বাংলো ছিল বেশ বড়, সিলেটের সরকারি বাংলো। আমি জানি না কি সেটা, আমাদের বাসায় যারা কাজ করতো তারা দিনে আসতো আর দারোয়ান থাকতো বাসার বাইরে, এবং বাসায়ও যখন দারোয়ান আমাদের ঘরের মধ্যে প্রবেশ করত তখন সে নর্মালি নক করেই প্রবেশ করত। আমাদের বাসার বারান্দা ক্রস করে, আমাদের বাসাটা বেশ বড় ছিল এবং আমাদের বাসাটা ঢুকতে গেলেই বারান্দা পড়তো, বারান্দার মধ্যে সোফা ছিল। সেই বারান্দা ক্রস করে একটা বিশাল বড় করিডোর ছিল, শেষ মাথায় সেই করিডোরের একদম রান্নাঘরের পাশে, এবং সেই বিশাল লম্বা একটা করিডোর। আমি বারান্দা দিয়েই বের হই, আমাদের মেইন গেট তো বারান্দায়। আমি বারান্দা দিয়ে বের হয়ে যাব। বাংলো যারা দেখেছে তারা বুঝতে পারবে আমার এই ডেসক্রিপশন।
আমার স্ত্রী তখন অন্য রুমে ঘুমিয়েছে এবং আমার স্ত্রী আমার সাথে প্রায় অনেকদিন যাবৎ ঘুমাচ্ছে না। আমরা একসাথে একই খাটে শুই না। সে তখন ঘুমাতো আমার বাচ্চাকে নিয়ে অন্য একটা রুমে। আমার সরকারি বাংলোতে সেই বাংলোতে 4টা বেডরুম ছিল। এত বড় বাসাতে পেছনের রুমে ওরা সেদিন ঘুমিয়েছিল। তো আমি অফিসে যাবার সময় মোজা পরে জুতা পরছি, জুতার ফিতা বাঁধছি, এমন সময় আমার শরীরে একটা গরম বাতাস আসে। অন্ধকারাচ্ছন্ন শরীর দেখি আমি সেই করিডোরের দিকে। আমার কাছে মনে হচ্ছিল কিছু একটা আমার দিকে তাকিয়ে আমার দিকে ফিরে ওরা যে রুমে ঘুমিয়েছিল সে রুমে চলে গেল। আমি আর তেমন কিছু পাত্তা দিই না। আমি আসলে ভেবেছিলাম আমি অফিসে যাচ্ছি, হয়তো আমার স্ত্রী লুকিয়ে দেখতে এসছে আমি যাচ্ছি কিনা। এক পর্যায়ে আমি আর তেমন না ভেবেই অফিসের দিকে চলে যাই। গেট খোলার শব্দ পাচ্ছি, ড্রাইভার চলে এসছে। যাওয়ার পথে পথে মনে হচ্ছিল এরকম লাগছিল কেন? আমার স্ত্রী তো উঠে এরকম উকি দেওয়ার কথা না, এটা আমার স্ত্রী হতে পারে না। আর আমার বাচ্চাটা সারা রাত কাঁদে, তাই বাচ্চাটার সাথে সজাগ থাকলে সে সারা রাত ঘুমাতে পারে না, সকালবেলা সে অনেকক্ষণ ঘুমায়, এটা আমার স্ত্রী হতে পারে না। তাহলে কি বাসায় চোর ঢুকেছে? আমি ড্রাইভারকে বলি গাড়ি ঘোরাও। তখন 6:20 বাজে না, আমি মাত্র বেরিয়েছি। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে বাসার দিকে ব্যাক করে এবং আমি দেখি না, কেউ নাই, ওরা ঘুমাচ্ছে। আমার বাচ্চাটাকে দেখে আদর করতে মন চাইলো। বাচ্চাটাকে কোলে নিয়ে একটু আদর করে আমি ওকে আবার শুইয়ে দিয়ে অফিসে চলে আসি। দুপুরে আমার মিটিং চলছিল এবং খুবই কঠিন মিটিং চলছিল আমার। ওই দিন ড্রাইভার বাসায় গেছিল আমার দুপুরের খাবার আনতে, যেমনটা সব সময় আমার খাবার আনতো। তো ড্রাইভার খাবার নিয়ে সেদিন আর আসেনি। দৌড়ে আমার রুমে পারমিশন ছাড়াই ঢুকে বলতে থাকে, স্যার তাড়াতাড়ি বাসায় চলেন। আমি আগে বাসায় যাই, যে দেখি আশপাশের মানুষ এবং পুলিশ কে কি বলছে আসলে সেগুলি দেখার আর সময় ছিল না, ঘটনা বুঝতে পারছিলাম না। আমার স্ত্রীকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাচ্চাকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আমাকে বলেন চলেন আগে ঘটনার অবস্থা জানি। পুলিশের একটা গাড়ি আমাকে সরাসরি হাসপাতালে নিয়ে যায়। আমি আসলে বুঝতেই পারছিলাম না আমার সাথে এসব কি হচ্ছে। হাসপাতালে পৌঁছে দেখলাম আমার স্ত্রীর লাশ বাইরে স্ট্রেচারে রাখা, ঝলসানো লাশ, কাফনের মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ, স্ট্রেচারটা বাইরেই। আমার কোনো আত্মীয় স্বজন ওই মুহূর্তে ওই জায়গায় ছিল না। আমার বাচ্চার অবস্থা নাকি ভালো না, ঢাকায় নিলে নাকি ভালো হবে। বহু চেষ্টায় ঢাকায় নিয়ে রওনা দিই আমার বাচ্চার। আমিও অ্যাম্বুলেন্সে ছিলাম। রাস্তায় নিয়ে আসার সময় অর্ধেক রাস্তাতেই আমার বাচ্চা দম ছেড়ে দিল। তখন ঢাকা সিলেট মহাসড়ক এত উন্নত ছিল না। বহু কষ্টে ঢাকায় রওনা দিই এবং পৌঁছানোর কোনো ঠিক ঠিকানাও নাই। আমার বাচ্চা দম ছাড়বে না তো কি, চলে গেল অনেক দূরে, এত দূরেই যেখানে চাইলেই চলে যাওয়া যায় না। আবার যখন ডাক আসে তখন চাইলেও কোথাও লুকিয়ে থাকা যায় না। আমি শেষ, আমার সব শেষ। জীবনটা এলোমেলো হয়ে গেল। সিলেট থেকে লাশ নিয়ে চলে গেলাম আমার গ্রামের বাড়ি। আমার তখন হিতাহিত জ্ঞান নেই। পুলিশের ঝামেলা মিটিয়ে ওদের লাশ নিয়ে আমার গ্রামের বাড়ি পৌঁছে দাফন কাজ শেষ করি। দাফন তো করেছি, কিন্তু তখন মনে হচ্ছিল নিজেই কাফন পরে নেই আর সবাইকে হাত জোর করে বলি আমাকেও দাফন করে দিন। কলিজা ফেটে যাচ্ছিল আমার। এতটুকু একটা বাচ্চার কি কবর দেওয়া যায়? সেই সাহসে কুলায়? কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সন্ধ্যায় দাফন করতে করতে সন্ধ্যা বেজে যায়। দাফন শেষ করে মাগরিবের নামাজ পড়ে নিজের বাড়িতে ডাইনিং টেবিলে সবার কথা শুনছি। কান্না করছে, আসলে দেখার মতো কেউ নাই, শোনার মতো কেউ নাই, কিন্তু বুয়া নাকি বলছিল সেই মর্মান্তিক দৃশ্যের কথা। বুয়া সকালে বাসায় এসে দেখে আমার স্ত্রী চুপ করে খাটে বসে আছে আর আমার বাচ্চা দুধ খাবার জন্য খুব কান্না করছে। বুয়া না পেরে বাচ্চাকে কোলে নিতে যায়, কিন্তু আমার স্ত্রী বুয়াকে কোলে নিতে দেয় না এবং বলে আপনি আপনার কাজ করেন, যান। বুয়া রুমের মধ্যেই তখন ওই মুহূর্তে বাচ্চাকে কোলে নেওয়ার সময় কেরোসিনের গন্ধ পাচ্ছিল, কিন্তু তখনও
তার মাথার মধ্যে এই জিনিস এঁটে বসেনি যে এই ধরনের কাণ্ড হতে পারে। বুয়া জিজ্ঞেস করতে আসে যে কে রান্না করবে সে আজ। তখন তিনি দেখেন আমার স্ত্রী সারা শরীর ভেজা, সে টয়লেট থেকে গরম পানির পাতিলটা নিয়ে এসে আমার 1.5 বছরের বাচ্চার শরীরের উপর ঢেলে দেয় এবং তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। দর দর করে আগুন সাথে সাথেই নাকি শরীরে লেগে যায়। আমাদের বাসার বুয়া আটকানোর সুযোগ ছিল না তার। সে দারোয়ানকে ডাক দিয়ে শরীরে পানি ঢালে এবং পানি দিতে দিতেই আমার স্ত্রীর অবস্থা ততক্ষণে খারাপ, অনেকটুক উড়ে গেছে। চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে আমার স্ত্রী মারা যায়। আর অ্যাম্বুলেন্সে তখন আমার কোলেই আমার বাচ্চার দম যায়। আপনি কি চিন্তা করবেন আপনার বাচ্চার দম যদি আপনার কোলে চলে যায়? বুঝতে পারিনি আমার দম চলে গেছে, কিন্তু এটুক বুঝতে পারছিলাম যে বাচ্চারা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেয়, আমার বাচ্চাটাও সেভাবে নিচ্ছিল। কিন্তু এই অবুঝ শিশুটা হঠাৎ করেই একদম নিশ্চুপ হয়ে গেল। তার মানে সে আর নেই। এইটুক কলিজার টুকরাটা এভাবে চলে যাবে? আপনি মানতে পারবেন? তখন তো এই টেকনোলজির যুগ ছিল না। আমার বাবা মার জোর জবরদস্তিতে আমি এই বিয়েটি করেছিলাম। এলাকার লোকজনও বলেছিল মেয়েটার মাথায় কিছু সমস্যা আছে, কিন্তু সুন্দর তাই বিয়ে করতে হবে। বিয়েই করলাম। প্রথম সব ঠিক ছিল, কিন্তু চাকরি বাকরি বাদ দিয়ে সবকিছু কিভাবে সামাল দিব? আমার চাকরিটাই নাকি খারাপ চাকরি, এক এক সময় এক এক কথা। তাই আমি প্রায় কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম 6 মাসের মতো। কিন্তু এই দোষ এখন আর দিয়ে লাভ নাই। আমি সিলেট ছেড়ে চলে আসি যশোরে। যশোর থেকে আমার পোস্টিং হয় চট্টগ্রাম শহরে। তখন 1983 সালের দিক। আমি ওরা চলে যাওয়ার পর 6 মাস একদম অফিস করতে পারিনি। এদিকে বিয়ের প্রেশার, আমি আর বাসায় ফিরতাম না। এভাবেই পোস্টিং এ সময় চলে যেত। আমার বাসায় আব্বা আম্মা আসতো, কিন্তু আমি যেতাম না। চট্টগ্রামে থাকাকালীন একদিন রাতে বাসায় আসি। এই ঘটনার পর আমি রাতে আসলে তেমন একটা ঘুমাতে পারতাম না। এর মাঝে যে কয়টা পোস্টিং হয়েছিল আমি বিষয়টা হয়তো দেখিনি, হয়তো নর্মাল ছিল। চট্টগ্রামে এসে সেদিন শীতের রাতে আমি বাসায় আসি। বাসায় ঢুকে না খেয়ে টায়ার্ড হয়ে শুয়ে পড়ি। আমি তখন ঘুমাইও নেই। আমার রুমের লাইট জ্বালানো। আমি দেখি সেই যে ছায়াটা আমি অফিস যাবার সময় দেখেছিলাম, সেদিন সেই ছায়াটা আমাকে দেখে সে একই রকম ভাবে পেছনে ঘুরে চলে গেল। এবার আপনারা বলুন, এই ছায়াটা কি ছায়া নাকি অবয়ব? এটার ব্যাখ্যা এটা আমার কাছে নেই। এই ব্যাখ্যার ব্যাখ্যা আপনারা দিবেন। সে অবয়ব আমার দিকে তাকিয়েছিল বেশ অনেকক্ষণ। এমন না যে সে আমার সামনে এসে আমাকে খুব বড় ধরনের ক্ষতি করছে, কিন্তু সে আমার দিকে তাকাচ্ছে বারবার। আমি খুব ভয় পেয়ে যাই। দুয়া পরে শরীরে ফু দিয়ে হাততালি দিয়ে চারিপাশে বন্ধ করার চেষ্টা করি এবং চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আমার এক দুলাভাই আমার যে জায়গায় পোস্টিং সে জায়গায় থাকেন তিনি। সেই দুলাভাই আমাকে বলে, তুমি একটু নামাজ কালামে মনোযোগী হও, দেখবা সব ঠিক হয়ে গেছে। রুমের মধ্যে বালিশের নিচে সূরার বই অথবা কোনো কোরআন শরীফ রাখার চেষ্টা করো পাশাপাশি। আমি আবারও পরের দিন রাতের বেলা একই জায়গায় একই রকম ঝাপসা একজনকে দেখতে পাই। এবার তিনি আমাকে দেখে পেছনে ফিরে হেঁটে হাওয়ায় চলে গেলেন। আমি বুঝে যাই আমাকে এই বাসাটা ছেড়ে দিতে হবে, দূরে কোথাও যেতে হবে, এখানে থাকা যাবে না। এই তো শুরু। আমি যেখানেই যাচ্ছি আমি সেখানেই সেই অবয়ব দেখছি। আমি স্বপ্নে দেখছি, আমি বাস্তবে দেখছি। এবার আমি আর একা থাকতে চাই না। সিদ্ধান্ত নেই আমার গ্রামের বাড়ি থেকে একটা ছেলেকে চাকরি দেবার, এবং যাকে চাকরি দিয়েছিলাম চট্টগ্রামে আমার যেখানে তখন পোস্টিং ছিল সেখানে। সেই ছেলেকে আমি আমার বাসাতে রাখি, কারণ আমি আর একা থাকতে পারছিলাম না। ছেলেটা আমার সাথে থাকতো। তখন গরম সেরে শীতের দিকে যাচ্ছে সবকিছু। বৃষ্টি নাই, তবে শীত পড়বে ভাবে এমন সময়কার ঘটনা। রাত তখন আনুমানিক 2টা বাজে। আমি সজাগ, আমি ঘুমাতে পারি না বেশ অনেক দিন যাবত। কারণটা আমি আগেই বলেছি, আমার ঘুম নাই চোখে। আমি শব্দ শুনতে পাই, এমন শব্দ যে পাশের রুমে কেউ হেঁটে বেড়াচ্ছে। ছেলেটা পাশের রুমে শুয়েছিল, কিন্তু ছেলেটা কোনো শব্দই পায়নি।
আমি ততদিনে সরকারি কোয়ার্টার ছেড়ে নর্মাল বাসে উঠে গেছি। চট্টগ্রামে সরকারের কোয়ার্টারে থাকছিলাম না। খারাপ লাগতো এক প্রকার। আর তাছাড়া এই অবয়ব আমার পিছু ছাড়ছিল না। রাত হলেই আতঙ্ক বাড়তো যে কোন সময় না সেই অবয়বটা আসে আমার সামনে। আত্মীয় স্বজনরা বলছে আমাকে নাকি বিয়ে করতে হবে। বিয়ে না করার জন্য এই ঝামেলা নাকি আমি পোহাতেই থাকবো, বিয়ে না করতে থাকলে। মানে বিয়ে যদি আমি না করতে থাকি তাহলে এই ঝামেলা হতেই থাকবে। আবার অনেকে বলে আমি বিয়ে করতে চাচ্ছি বিধায় এই ধরনের কথা বলছি। সমাজ এবং আত্মীয় স্বজন এই দুইজন সবসময় অসামাজিক এবং মনের বাইরের কথা বলে, সব সময় তাই হয়। আমার বেলাও তাই। সেদিন রাতে ফেরত যাই, ওই দিন রাতের বেলা হঠাৎ আমি কান্নার শব্দ পেতে থাকি। প্রথমে মনে হচ্ছিল পাশের বাড়ির শব্দ, কিন্তু এই বাচ্চা কান্নার শব্দটা একদম পরিচিত। আমার বাচ্চা যেভাবে কান্না করতো হুবহু সেই কান্না পাশের রুম থেকে। তবে আমার বাচ্চাটা কান্না করতো আরেকটু জোরে এবং বেশি তাড়াতাড়ি, কিন্তু এই কান্নাটা খুব আস্তে আস্তে পাশের রুম থেকে আসছে। আমি খুব জোরে জোরে ভয়ে ছেলেটাকে ডাকছিলাম, দোয়া পড়ছিলাম, কিন্তু কোনো কিছুতেই শব্দ ওই ছেলেটা শুনছে না। আর আমি যেসব সূরাগুলো পড়ছি সেসব সূরাগুলো আমার মুখ দিয়ে উল্টাপাল্টা করে বের হচ্ছিল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি একদম পাশের রুম, কিন্তু আমার ডাকাডাকির শব্দ ছেলেটা সহ কেউই পাচ্ছে না। আর আমার ছেলেটা যেভাবে কাঁদতো ওভাবেই কেঁদে যাচ্ছে। তবে এইটা যে আমার ছেলের ভয়েস, এইটা আমি 1000% শিওর। নিচের ফ্ল্যাটে বাচ্চা কাঁদলে একটা নির্দিষ্ট দূরত্বে কান্নার শব্দ পাওয়া যেত, আর পাশের রুমে কান্নার শব্দ কতটা কনফিডেন্ট না হলে বুঝাই যাচ্ছে যে পাশের রুম থেকেই আসছে। যে রুমে ছেলেটা ঘুমাতো সেই রুমেই। আমি দৌড় দিয়ে রুমে যাই। আমার ছেলের কান্না পাচ্ছি আমি, আমার মাথা খারাপ হয়ে যেতে থাকে। রুমে যেয়ে দেখি ওই ছেলেটা ঘুমাচ্ছে। ওকে ডাকলাম, ও উঠলো, বলল ও এরকম গভীর ঘুম ঘুমায় না। তারপর এতটা গভীর ঘুম হলো কিভাবে? যাই হোক, সেদিনের পর থেকে আমি চিন্তা করছিলাম প্রতিদিন সেই কান্নার শব্দ পাবো, আমার ছেলেটার শব্দ পাবো, কিন্তু সেইটা আমি আর পাই না। ওই দিনই শেষ দিন। আমি পরে আমার সেই দুলাভাইয়ের কাছে বলার পর সেই দুলাভাই আমাকে একজন মুরব্বীর কাছে নিয়ে যান। তৎকালীন আমলে সেই 10 টাকার বিনিময়ে আমার ঘটনা শুনে বলেন, ওই মুহূর্তে নাকি আমার বিয়ের পরপরই আমার স্ত্রীর সাথে একজন জিন থাকা শুরু করে। সেই জিন কোনো না কোনো ভাবেই আমার স্ত্রীকে কাবু করে ফেলতে পেরেছিল। আমার স্ত্রীকে যাই বলতো সেই জিন আমার স্ত্রী নাকি তাই শুনতো। পরে কি হয়েছে আমি আর জানতে চাই নাই, এবং আমি সেটা বলতে চাই না। শুধু বুঝে নিন সেই জিনের প্ররোচনাতেই আমার স্ত্রী আমার সন্তানকে নিজে মেরেছে এবং নিজে জীবন দিয়েছে। তাহলে বুয়া যেটা বলেছিল সেটা সত্য ছিল। এবং পুলিশ এবং না জানা এবং বোঝা সমাজ এটাকে যেভাবেই নিক না কেন, এটাই ছিল আমার ঘটনা। আমি আর বিয়ে করিনি। এভাবেই পার হয়ে গেছে সবকিছু। এভাবেই পার করেছি 43টি বছর। মারা যাবার আগে অনেকেই জেনে যাচ্ছে, আমি অনেককে জানিয়ে যাচ্ছি, তবে আশা করছি আমার আশপাশের কেউ জানছে না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটা আমার একটা বন্ধুর কাছ থেকে শোনা। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনাটা আমার বন্ধুর মতো করেই বলার চেষ্টা করছি। সেদিন রাতের কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা কেমন যেন একটা দুমড়ে মুচড়ে ওঠে। সেই রাত আমার জীবনের একটা কালো অধ্যায়ে। সেদিনের রাত প্রায় 12টার দিকের ঘটনাটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি মোটরসাইকেল নিয়ে শহর থেকে গ্রামের বাড়ির দিকে ফিরছিলাম। সারাদিন কাজ করে বের হতে হতে প্রায় দিনে অনেক রাত হয়ে যায়, কিন্তু সেদিন একটু বেশি রাত হয়ে যায়। সেদিন ভাবছিলাম আর যাই হোক, রাত 1টা বাজলেও আমাকে বাড়ি পৌঁছাতে হবে, কারণ পরদিন সকালেই আমাদের পারিবারিক একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং আছে। কিন্তু গ্রামের মূল সড়কে একটা বড় গাছ পড়ে আছে, যেটা আমাকে আমার একজন কাজিন ফোন করে জানিয়েছে আমি যেন বিকল্প রাস্তা দিয়ে বাড়ি ফেরি। যাই হোক,
রাস্তার ওই অংশটা সম্পর্কে বেশ কিছু মানে অদ্ভুতুরা টাইপের ঘটনা আছে। এজন্যই নাকি সেখানে বিভিন্ন সময় এরকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। এজন্য আমি বিকল্প একটা রাস্তা, অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করলাম। কিন্তু যেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তাটার একটা অংশ বা একটা স্থান সম্পর্কে আগের থেকে বেশ কিছু ঘটনা প্রচলিত আছে। কিন্তু সাধারণত যাদের রাশি খারাপ বা সাধারণত যাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ হয়ে থাকে, তাদের কপালে বিভিন্ন রকমের ভয়ানক ঘটনা ঘটে থাকে। এটা আমি আমার দাদা, নানা এবং আমার চাচার মুখ থেকেও শুনেছি। যাই হোক, লোকজন এই বিষয়টা নিয়ে যা কিছুই বলুক না কেন, সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় ছিল সেটা হচ্ছে ওই রাস্তা, মানে যদি কেউ একা যায় বা যদি কেউ একা বাড়ি ফেরে, তাহলে নাকি একজন নববধূকে দেখে লাল শাড়ি পরা, মাথায় ঘোমটা দিয়ে, হাতের চুড়ি এবং পায়ের নুপুরের শব্দ সেখানে বেশ খানিকটা বিরক্ত করে। আবার কেউ কেউ নাকি সেখানে অজ্ঞানও হয়ে যায়, আবার বিভিন্ন ধরনের ঘটনা সেখানে ঘটে। যাই হোক রাসেল ভাই, এই সব ঘটনা আমি একদমই বিশ্বাস করতাম না। নিজেকে আমি সবসময় মনে করতাম যে এই সমস্ত ভয়ের জিনিস শুধুমাত্র মানুষের মুখের বুলি। যাই হোক, আমি আমার মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। প্রথম থেকেই গতি একটু স্পিডে ছিল, 60 থেকে 65-70 পর্যন্ত আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম। রাস্তাটা মানে কিছুদিন আগেও পুরনো ছিল, কিন্তু এখন নতুন করে মেরামত করা হয়েছে। রাস্তাটা বেশ ভালো। রাস্তার দুপাশে ঘন জঙ্গল গাছ, কোথাও কোনো বাড়ি নেই, কোনো দোকান নেই, শুধুমাত্র চাষ করা জমি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রাস্তা দিয়ে অদ্ভুত রকমের একটা ঠান্ডা শীতল হাওয়া আমার শরীরে এসে লাগছে। আর মাঝে মাঝে শুধুমাত্র ঝিঝি পোকার সুন্দর শব্দ, আকাশ মেঘলা। আর সেই দিন এমন একটা দিন ছিল, আকাশের মধ্যে কোনো চাঁদও ছিল না। আমি মোটরসাইকেলের হেডলাইট সব মানে যেটা হাইলাইট সেইটা দিয়ে রাস্তা দিয়ে সব কিছু ভালোভাবেই দেখে শুনে আসতেছি। আমি প্রায় আনুমানিক 10 থেকে 15 মিনিট গাড়ি খুব রানিংয়ে আসতেছিলাম এবং হঠাৎ করে একটা ফাঁকা জায়গায় এসে আমার গাড়ির মধ্যে কিসের যেন একটা ইঞ্জিনের শব্দ হলো। শব্দটা কেমন খড়খড় একটা শব্দ। এই শব্দটা শুনে আমি একদমই গতি কমিয়ে দিলাম। গতি কমিয়ে দেওয়ার পর দেখলাম যে গাড়িটা আবার ঠিকঠাক হয়ে গেছে। তো গাড়িটা যখন ঠিকঠাক হলো, আমি ভাবলাম যে হয়তো আমার পুরনো গাড়ি, এজন্য বেশি স্পিডে চালালে এরকম সমস্যা হচ্ছে। এজন্য আমি গাড়িটাকে 40 থেকে 50-এর মধ্যে রাখার চেষ্টা করলাম। আর যখন আমি আস্তে আস্তে যাচ্ছি, তখন আমার ভিতরে ভয় একটা কাজ করতেছে, কারণ আস্তে গাড়ি চালালে বাহির থেকে অনেক শব্দই কানের মধ্যে আসে, বোঝা যায়, শোনা যায়। যাই হোক, আমি মনে মনে আল্লাহ আল্লাহ, একটা ভয় তো রাসেল ভাই কাজ করেই, সেই ভয়ের তরুণ আমি আল্লাহ আল্লাহ বলতে বলতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ঠিক তখনই আমি দেখলাম আমার থেকে কিছুটা পথ সামনে রাস্তার মাঝখানে সাদা একটা জিনিস দেখা যাচ্ছে। সেটা আসলে কি আমি প্রথমে কোনো কিছুই বুঝতে পারলাম না। প্রথমে ভাবলাম হয়তো রাস্তায় কারো মানে জিনিসপত্র পড়ে গেছে। রাসেল ভাই, এই রাস্তাটা কিন্তু অনেক ব্যস্ত একটা রাস্তা থাকে দিনের বেলায়, কারণ ওই মানুষ খড়, তারপর হচ্ছে ধানের বস্তা, চালের বস্তা, গমের বস্তা, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এইদিকে যায়। যাই হোক, আমি ওই রকমটাই একটা কিছু ভাবলাম। ভেবে আমি আমার মতো গাড়ি একটু চালিয়ে সামনের দিকে গেলাম। আর যখনই আমি সামনে গেলাম, তখন আমি স্পষ্টভাবে দেখলাম সেখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আরেকটু কাছে গিয়ে যখন আমি দেখলাম যে একজন মহিলা মানুষ। সেই মহিলা মানুষটা রাস্তার ঠিক একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। এতক্ষণ থেকে আমি যেই জিনিসটাকে সাদা দেখতেছিলাম, সেই জিনিসটা আমার চোখের সামনে এবার লাল একটা কোনো মানে শাড়ি পরা মহিলা, একদম মাথায় ঘোমটা দিয়ে, 2 হাত বুকের কাছে জড়ানো অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি প্রথমেই মানে আমার মাথার মধ্যে ওইটা এসে গেছে যে এইখানে লাল নববধূ দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আমি ব্রেক করলাম। মোটরসাইকেল থেকে প্রায় 6 হাত দূরে সেই মহিলাটা দাঁড়ানো। এরপর আমি হেলমেট খুললাম, খুলে কয়েকবার
পিপ দিলাম, গাড়ির যে পিপ আছে সেই পিপ দিলাম, হর্ন দিলাম আর কি। কিন্তু সেই মহিলা যে ছিল কোনো নড়াচড়া করলো না, এদিক ওদিক যে তাকাবে কিছুই করতেছে না। মহিলা যে নিঃশ্বাস নিচ্ছে কি নিঃশ্বাস নিচ্ছে না সেটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি বললাম, আপনি কে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। সেই মহিলা নড়াচড়া তো দূরের কথা, কোনো উত্তরও দিল না। আমি আবার বললাম, আপনি কে? কোথায় যাবেন? রাস্তা তো অনেক ফাঁকা আছে, আপনি রাস্তার সাইডে গিয়ে দাঁড়ান, রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছেন? এটা শোনার পর মহিলাটা খুব ধীরে ধীরে তার মাথাটা তুলল, আর ঘুমটার আড়াল থেকে শুধু তার চিবুকটা দেখা গেল। সে ফিসফিস করে কিছু যেন বলছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি তখন বলছি যে আপনি কি বলছেন, আমি কিছু শুনতে পাচ্ছি না। তখন সেই মহিলা আবারও ফিসফিস করে বলল, এবার আমি স্পষ্ট শুনতে পারলাম। আর তিনি বলছেন, আমাকে বাড়ি পৌঁছে দিবেন। তার গলা এমন একটা মানে কষ্ট বা এমন একটা মায়াজড়িত মানে কণ্ঠ, সেটা শুনে আমি আর না করতে পারলাম না। আমি সাথে সাথে উত্তর দিলাম, আমি বললাম, আপনার বাড়ি কোথায়? আপনি কোথায় যাবেন? তখন সেই মহিলা তার বাঁ হাতটা উঁচু করে ইশারা করে দেখিয়ে দিল, এই আর একটু সামনে। তারপর আমি চারদিকে একটু ভালোভাবে তাকালাম, দেখলাম যে না, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, কোনো কিছুই নেই। কিন্তু মহিলার মানে কথা শুনে আমি এতটা বিশ্বাসী হয়ে গেছি যে আমার মনে হচ্ছে হয়তো সামনে কোনো গ্রাম বা অন্য কিছু আছে বা মহিলার বাড়ি আছে। যাই হোক, যেহেতু একজন মহিলা মানুষ বিপদে পড়েছে, সেহেতু আমাকে উদ্ধার করতেই হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আমার গাড়ির পিছনে উঠে বসুন। যাই হোক, মহিলা ধীরে ধীরে, আমি মহিলার কিন্তু মুখ স্পষ্টভাবে দেখতে পারি নাই রাসেল ভাই, এটা আমি আগেও আপনাকে বলি, মহিলা একটু ঘুমটাটা দিয়েই ছিল। যাক, মহিলা ধীরে ধীরে আমার মোটর সাইকেলের পিছনে উঠলো। সে বসতেই মোটর সাইকেলের পিছনটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেল। মানে মনে হলো যেন একটা মহিলা মানুষ না, কোনো একটা মানে 200-300 কেজি ওজনের একটা কেউ বসেছে সেখানে। বিশাল বোঝা মনে হচ্ছে, একজন মহিলা মানুষের এতটা ওজন হতে পারে না। যাই হোক, আমি বললাম, আপনি ঠিক আছেন? ঠিকঠাক বসেছেন? পিছন থেকে উত্তর আসলো, হ্যাঁ। তারপর সে একদমই চুপ হয়ে গেল। আমি বাইক চালাতে শুরু করলাম এবং বাইক চালাতে চালাতে আমি বেশ কিছু প্রশ্ন করলাম সেই মহিলাকে, কিন্তু মহিলা কোনো কথা বলছে না, কোনো কিছুই বলতেছে না। এই যে মহিলা গাড়িতে ওঠার 10-15-20 মিনিট পর আমি শুনতে পারলাম মহিলা যে পিছনে বসেছিল সেই মহিলার হাতের চুড়িগুলো কেমন যেন ঝুনঝুন করে শব্দ হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, মহিলা কোনো নড়াচড়া করছে না, কিন্তু এই যে মহিলার যে চুড়িগুলো ছিল সেই চুড়িগুলো অদ্ভুতভাবে নড়ছে। আমি তখন আমার বাইকের যে গ্লাস থাকে পিছনে দেখার জন্য, মিরর গ্লাস, সেই মিরর গ্লাস দিয়ে পিছনে দেখার চেষ্টা করলাম। আর তখন দেখলাম যে মহিলা ঠিক ওই ঘুমটাটা দিয়ে মুখটা তার ঢেকে রেখেছে, শুধু লাল শাড়ির একটা অংশ বাতাসের মধ্যে উঠছে। যাই হোক, আমার কাছে প্রশ্ন করার মতো তেমন কিছুই ছিল না। শেষ পর্যায়ে গিয়ে আমি বললাম, আপনার বাড়ি আর কত দূর? কিন্তু মহিলা কোনো কথা বলল না। তখন আমি আবারও বললাম, আপু, আপনার বাড়ি আর কত দূর? আর কত দূর যেতে হবে? এবার মহিলা বলল, আর একটু সামনে। যাই হোক, আমি গাড়ি চালাতেই থাকলাম। আমি রাসেল ভাই প্রথমেই বলেছি, গাড়ি আমি খুব দ্রুত চালাতে পারছি না, 40 থেকে 45-50-এর মধ্যে গাড়িতে চালিয়ে যাচ্ছি। যাই হোক, এই কথা বলার 15 মিনিট পর দেখলাম যে না, কোনো বাড়ি এখনো নেই, রাস্তায় শেষ হয়ে যাচ্ছে। আমি প্রায় আমার বাড়ির দিকেই চলে আসতেছি, কিন্তু সেই যে মহিলাটা ছিল সেই মহিলাটা কোনো কিছুই বলছে না। যাই হোক, এবার আমি একমতো বিরক্ত হয়ে গেলাম, কারণ আমি এত রাত্রে যদি এই একটা মহিলা আমার বাড়িতে নিয়ে যাই তাহলে বিষয়টা খুবই খারাপ দেখা যাবে। পরিবার থেকে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে। আমি বাইক থামালাম এবং এবার মানে পিছন থেকে তাকাই নেই, জাস্ট বাইকটা থামিয়েই বললাম, আপনার বাড়ি কোথায়? আমি তো কোনো বাড়ি দেখছি না, আপনি কোথায় যাবেন? কোনো উত্তর আসলো না। আমি আবার বললাম, আপু। নীরবতা, কোনো কিছুই আসতেছে না, কোনো শব্দই হচ্ছে না। আমার শরীরের লোমগুলো একদমই দাঁড়িয়ে গেল। আমি
কোনো কিছু চিন্তা না করে মাথা ঘুরালাম না, কারণ আমি জানি এখানে বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ঘটেই থাকে। এবং আমার নানি আমাকে একসময় বলেছিল, যদি কোনো ভয়ের আশঙ্কা থাকে মনের মধ্যে তাহলে কাল্লা ঘুরিয়ে পিছনে না দেখা। কিন্তু আমার সামনে তো গ্লাস ছিল দুই পাশে দুইটা, আমি দুইটা গ্লাস দিয়ে যখন পিছনের দিকে দেখলাম যে সেখানে কেউ নেই, আমার সিটের পিছনটা একদমই খালি। এবার আমি একদমই মোটরসাইকেল ব্রেক করলাম এবং মোটরসাইকেলের রাস্তার একদমই মাঝখানে থেমে গেল। চারদিকটা তাকালাম, দেখলাম যে সেখানে কেউ নেই। মনের মধ্যে প্রশ্ন করলাম, এই মহিলা গেল কোথায়? এরপর আমি কয়েক সেকেন্ড কোনো কিছুই বুঝতে পারলাম না। তারপর পিছনের সিটে তাকিয়েই দেখি সেখানে একটা লাল ওড়না পড়ে আছে। আমি সেটাকে ছুতে গেলাম না, কারণ আমি জানি এগুলো ধরলে কোনো সমস্যা হতে পারে। যাই হোক, ঠিক তখনই আমি কি করলাম যে যাই হোক ওই মহিলা গেছে, আমার এটাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আমি আমার মতো বাইক নিয়ে চলে যাব। ঠিক যখনই আমি বাইক স্টার্ট করব, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন আমাকে বলছে, আমাকে রেখেই চলে যাচ্ছেন? এটা শোনার পর আমার শরীরে আর কোনো আমি কোথাও আমার কলিজা, আমার রক্তকে খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই আমি পিছনে ঘুরে তাকালাম, দেখলাম রাস্তার মাঝখানে, ঠিক আগের যেই রকম মাঝখান জায়গাটা ছিল সেই মাঝখানে সেই নববধূ আবারও দাঁড়িয়ে আছে। এবার সে অনেক দূরে, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর এটাও দেখতে পাচ্ছি সে যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। সে পায়ে হেঁটে না, বরঞ্চ বাতাসের মধ্যে ভেসে ভেসে আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম এখানে কোনো সমস্যা হচ্ছে। আমি শুরু করলাম আমার মোটরসাইকেল স্টার্ট করার, কিন্তু মোটরসাইকেলটা সেই সময় যেন কি হয়ে গেছে, আমার মোটরসাইকেলটা স্টার্ট হচ্ছে না। আমি আবার চেষ্টা করলাম, কিন্তু না, আমার মোটরসাইকেলটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। এরপর আমি যতই চেষ্টা করতেছি কোনো কাজ হচ্ছে না, ততক্ষণে সেই মহিলা আমার ঠিক কাছাকাছি এসে গেছে। আর ঠিক তখনই আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি যে তার চুরির এবং নুপুরের শব্দই যেন পুরো জায়গাটা কম্পিত হয়ে যাচ্ছে। আমি বারবার মোটরসাইকেল স্টার্ট করার চেষ্টা করছি, কিন্তু মোটরসাইকেলটা একদমই স্টার্ট নিচ্ছে না। এরপর আমি দেখলাম মহিলা ঠিক আমার কাছে চলে এসেছে এবং কাছে আসার পর হঠাৎ করেই তার ঘোমটাটা সরালো এবং আমি যা দেখলাম তা আমি আজও কাউকে বলতে পারিনি। আমি দেখলাম তার মুখটা অস্বাভাবিকভাবে ফ্যাকাশে, কপালে সিন্দুর বয়ে যাওয়া লাল দাগ নেমছে, চোখ দুটো যেন পুরো কালো একটা চোখ, চোখের কোনো সাদা অংশ নেই। এরপর সে হাসলো এবং আমাকে দেখে বলল, আমার বিয়ের রাতে এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা শুনে আমি একদমই নিস্তব্ধ হয়ে যাই। কি করব সেখানে কোনো কিছুই আমি বলতে পারি না। সে আবারও বলল, কিন্তু আমি বাড়ি পৌঁছাতে পারিনি। এটা শুনেই আমি কোনো কিছু না ভেবে মোটরসাইকেলটার মধ্যে খুব জোরে একটা কিক করি এবং সাথে সাথেই ইঞ্জিনটা চালু হয়ে যায়। আমি আর কোনো কিছু না ভেবে সোজা একটা মোটরসাইকেলের গিয়ার জোরে টান দিলাম এবং মোটরসাইকেল ছুটতে গেল। আর আমি পিছন থেকে শুনতে পেলাম, আমাকে রেখে যেও না। বিকট রকমের একটা চিৎকার করে এরকম শব্দ আসতেছে আমার কানে। এরপর প্রায় ২০ থেকে ২৫ মিনিট আমি কিভাবে গাড়ি চালিয়েছি, কি রকমভাবে গাড়ি চালিয়েছি আমি এটা নিজে বলতে পারবো না রাসেল ভাই। ২০ মিনিট পর আমি যখন আমার বাড়ির গেট দেখতে পারলাম, তাড়াতাড়ি করে বাইকটা সেখানেই হুড়মুড় করে ফেলে আমি হাঁপাতে হাঁপাতে বাড়ির ভিতর ঢুকলাম। আমার মা আমাকে দেখেই বললাম, তোর মুখটা এমন সাদা হয়ে গেছে কেন, কি হয়েছে তোর সাথে? আমি কোনো কিছুই বললাম না, সরাসরি আমার বাবাকে গিয়ে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললাম। তখন আমার বাবা বলল, সেখানে তো এইরকম দুর্ঘটনা প্রায় ঘটে থাকে, কিন্তু তোর কপাল ভালো, তুই যে বাড়ি ফিরে এসেছিস, এটা অনেক শুকরিয়া। যাই হোক, আজকে কোনো কিছু করার দরকার নেই। বাবা শুধুমাত্র আমাকে তিনবার কি জানে ছুরা পড়ে ফু দিয়েছে, আমি সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলাম। সারা রাত্র আমি কিভাবে ঘুমিয়েছি, কি করেছি সেটা না হয় রাসেল ভাই অন্যদিন বলবো। কিন্তু পরদিন সকালবেলা আমি দেখি আমার পিছনের সিটের যে চাকাটা ছিল সেই চাকাটার মধ্যে একটা লাল ওড়না আটকা ছিল। আমি ভয়ে ভয়ে সেটা আমার বাড়িতে রাখিনি এবং এই ওড়নাটাকে নিয়ে আমি আমাদের এলাকার সবথেকে পুরনো যে একটা লোক আছে, খুবই বৃদ্ধ বয়স্ক লোক, তাকে দিয়ে পুরো ঘটনাটা খুলে বলি।
এবং সেই লোকটা আমার এই ঘটনাটা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে এবং বলে, তুই অনেক ভাগ্যবান রে। আমি বললাম, কেন দাদু, কি হয়েছে? তিনি বলল, প্রায় 7 বছর আগে এই রাস্তা দিয়ে বিয়ের পর নববধূকে একটা গাড়িতে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই মাঝরাতে এইখানে একটা দুর্ঘটনা হয়। বর এবং অন্যান্য সব মানে সবাই বাঁচলেও এই নববধূকে বাঁচানো যায়নি। আর নববধূটার এরকম ইচ্ছা ছিল সে স্বামী সংসার করবে, অনেক তার ইচ্ছা ছিল বিয়ে নিয়ে, কিন্তু তার স্বামী সংসারটা করা হয়নি। এরপর আমি কি বলবো, তাকে আসলে কোনো কিছু বলার আমার কাছে ছিল না। বৃদ্ধ আরও বলল, তারপর থেকে ওই যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা আসলে অনেক হন্টেড হয়ে যায়। তোর আসলে ওই রাস্তা দিয়ে এত রাত্রে আসাটা ঠিক হয়নি। আবার সেদিন অমাবস্যার নাকি রাত ছিল রাসেল ভাই, আমি এসব কিছু জানি না। কিন্তু রাসেল ভাই, মানে ওই যে উম, বৃদ্ধ বৃদ্ধ লোকটা আমাকে একটা কথাই বলেছিল, বা আমি তাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, মানে সেই মহিলাটা কি বাড়ি যেতে চায় নাকি? আমাকে সবসময় বলে যে আমাকে রেখে যাস না, আমাকে নিয়ে যায়। তখন সেই যে বৃদ্ধ আছে সেই বৃদ্ধ আবারও একটা উত্তর দিল আমাকে, বলল যে আসলে ওই রাস্তা দিয়ে আসলে যেই আসে তার সঙ্গেই এইরকম হয়। যদি অমাবস্যার রাতে পড়ে যায় তাহলে, আর যেদিন ওই মেয়েটা মারা গিয়েছিল সেদিনের রাতেই যদি হয়, তাহলে এরকম ঘটনা প্রায়শই ঘটে। আমার এই এত বছর জীবনে আমি এইরকম ঘটনা অনেক শুনেছি। যাই হোক, তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে খারাপ কিছু হবে না। তুমি সাবধানে থাকো, এটাই আশা করি, এবং অমাবস্যার রাতে কখনো ওই রাস্তা দিয়ে ফিরবে না। তো রাসেল ভাই, আমি আরও অনেক বছর এখনও ওই শহরে চাকরি করি, কিন্তু কখনোই অমাবস্যার রাত বা অন্ধকার রাতগুলো দিয়ে, যতই পরিশ্রম হোক, আমি মেইন রাস্তা দিয়ে এসেছি, যতই খাটনি হোক, যতই কষ্ট হোক, কিন্তু কখনোই ওই যে পাশের যে সাইড রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে কখনো আসিনি। এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমার নাম উর্মি, আর আমি ঢাকায় থাকি। আজ আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি সেটি আমার নিজের দাদার ছোটবেলার ঘটনা। আমার দাদা তখন আনুমানিক 20 থেকে 22 বছর বয়সের ছিলেন। আমার দাদার নাম মোহাম্মদ সুফিয়ান। ঘটনাটি আমি আমার দাদার কাছ থেকে শুনেছিলাম। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি মূল ঘটনায় চলে যাই। আমার দাদা যে গ্রামে থাকতেন সেই গ্রামেই ঘটনাটি তার সাথে ঘটেছিল। গ্রামটির নাম ডুমুরিয়া। বলছেন উর্মির দাদা সুফিয়ান। সবুজ ফসলের দিগন্ত জোড়া মাঠ, মেঠো পথ আর সহজ সরল মানুষের জীবনযাত্রা নিয়েই আমাদের এই ছোট্ট গ্রাম। গ্রামের 8-10টা ছেলের মতোই আমার দিন কাটত দুরন্তপনায়। স্কুল থেকে ফিরে বই খাতা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে সোজা দৌড় দিতাম খেলার মাঠে। আমাদের মাঠটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, পাশেই বিশাল এক বিল। বিকেল হলেই আমরা সব বন্ধুরা মিলে সেখানে জড়ো হতাম। ক্রিকেট ছিল আমাদের সবচেয়ে প্রিয় খেলা। যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্যটা লালাভা ছড়িয়ে বিদায় না নিত, আমাদের খেলা চলতেই থাকতো। সেদিনের ঘটনাটা আজও আমার মনে পড়লে বুকের ভেতরটা অজানা এক আতঙ্কে কেঁপে ওঠে। দিনটা ছিল আর 5টা দিনের মতোই সাধারণ। আমরা বন্ধুরা মিলে তুমুল উত্তেজনায় ক্রিকেট খেলছিলাম। কখন যে সূর্যটা ডুবে গিয়ে মাগরিবের সময় ঘনিয়ে এসেছে সেদিকে আমাদের কারো খেয়ালই ছিল না। কাছের মসজিদ থেকে যখন মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো, তখন আমাদের সম্মেত ফিরল। খেলা ভাঙলো, যে যার মতো সাইকেল কিংবা পায়ে হেঁটেই বাড়ির পথ ধরলো। আমাদের দলের বাকি সবার বাড়ি মোটামুটি কাছাকাছি গ্রামের ভেতরের দিকে, কিন্তু আমার বাড়িটা ছিল একটু দূরে, ফসলি জমির বিশাল এক প্রান্তর পেরিয়ে। তাই আমাকে একাই ফিরতে হচ্ছিল। মাঠ থেকে বেরিয়ে আমি সরু আইল পথে পা বাড়ালাম। দুই পাশে যত দূর চোখ যায় শুধু ধানের ক্ষেত। কিছুদিন আগেই ধান লাগানো হয়েছে, তাই গাছগুলো খুব বেশি বড় হয়নি, হাঁটু পর্যন্ত উঁচু। দিনের বেলায় পথটা আমার ভীষণ প্রিয়। সবুজ ধানের চারা হাওয়ায় দোল খায়, দেখতে কি যে ভালো লাগে। কিন্তু সন্ধ্যার পর এই পথটাই যেন এক অচেনা রূপ ধারণ করে। চারপাশটা কেমন থমথমে নির্জন হয়ে যায়। আজান শেষ হয়েছে কিছুক্ষণ হলো। আকাশটা গাঢ় নীল থেকে ধীরে ধীরে কালো হয়ে আসছিল। পশ্চিম আকাশে তখনও বিদায়ী সূর্যের সামান্য লালচে আভা লেগে আছে, কিন্তু তাও নেফু নেফু। আমি মোটামুটি দ্রুত পায়ে হাঁটছিলাম। মায়ের কথা বারবার মনে পড়ছিল। তিনি সবসময় বলেন, মাগরিবের আজানের আগেই ঘরে ফিরবি। সন্ধ্যার সময়টা ভালো না, একা একা বাইরে থাকতে নেই। কিন্তু খেলার নেশায় আমি প্রায়ই তার এই বারণ শুনতাম না। আজও তার ব্যতিক্রম হয়নি। ভাবছিলাম, আজ বাড়ি ফিরলে মায়ের বকুনি থেকে আর রক্ষা নেই। এসব ভাবতে ভাবতেই আমি পথ চলছিলাম। চারপাশটা তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। ঝিঝি পোকারা
তাদের ঐক্যতান শুরু করে দিয়েছে। একটানা ডেকেই চলেছে। সেই শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। বাতাসও যেন আজ বইতে ভুলে গেছে। সবকিছু কেমন নিস্তব্ধ। আমি যখন মাঠের প্রায় মাঝামাঝি চলে এসেছি, ঠিক তখনই ঘটল প্রথম অদ্ভুত ঘটনাটা। আমার ডান পাশের ফসলি জমির ভেতর থেকে ছড়ছড় করে একটা আওয়াজ হলো। মনে হলো কোনো কিছু একটা বেশ দ্রুত গতিতে আমার পাশ দিয়ে চলে গেল। প্রথমে আমি বিষয়টাকে তেমন পাত্তা দিলাম না। ভাবলাম হয়তো কোনো পেঁচি বা শিয়াল দৌড়ে গেল। গ্রামের দিকে সন্ধ্যার পরে সব প্রাণীর আনাগোনা খুব স্বাভাবিক ব্যাপার। আমি নিজের মতোই হাঁটতে থাকলাম, কিন্তু কয়েক পা এগোতেই আমার খটকা লাগলো। সেই ছড়ছড় আওয়াজটা থামেনি, বরং এখন মনে হচ্ছে আওয়াজটা আমার সাথে সাথে এগোচ্ছে। আমি হাঁটছি, আর আমার ডান পাশের ফসলের ভেতর দিয়ে কিছু একটা আমার সমান্তরালে ছেটে চলেছে। এবার আমার বুকের ভেতরটা একটু ধক করে উঠল। বন্য জন্তু হলে তো এতক্ষণ দৌড়ে পালিয়ে যেত। এভাবে সাথে সাথে হাঁটার কথা নয়। আমার মনে অজানা এক ভয় বাসা বাঁধতে শুরু করলো। যদি কোনো হিংস্র প্রাণী হয়, যদি হঠাৎ ক্ষেতের ভেতর থেকে ঝাঁপিয়ে পড়ে, এই চিন্তাটা মাথায় আসতেই আমার গা ছমছম করে উঠল। আমি দাঁড়িয়ে পড়লাম। সাথে সাথে ফসলের ভেতরে সেই আওয়াজটাও থেমে গেল। চারদিকে শুধু ঝিঝি পোকার একটানা ডাক। আমি কান পেতে রইলাম, কিন্তু আর কোনো শব্দ নেই। ভাবলাম মনের ভুলও তো হতে পারে। হয়তো বাতাসের কারণে ফসলের পাতা নড়ছিল, আর আমি সেটাকে অন্য কিছু ভাবছি। নিজেকে সাহস জোগানোর জন্য এই যুক্তিটা খাড়া করলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো আজ তো বাতাস প্রায় নেই বললেই চলে। তাহলে আর স্থির থাকতে পারলাম না। যা থাকে কপালে ভেবে আমি আইল থেকে নেমে পাশের ক্ষেতের মধ্যে পা রাখলাম। কাদা আর পানিতে পা কিছুটা দেবে গেল। অন্ধকার এত ঘন যে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। চাঁদের আলো তখন ওঠেনি। আমি প্যান্টটা একটু গুটিয়ে নিয়ে সাবধানে এগোতে থাকলাম। হাত দিয়ে ধানের চারাগুলো সরিয়ে সরিয়ে দেখার চেষ্টা করছিলাম কিছু দেখা যায় কিনা, কিন্তু নিকষ কালো অন্ধকারে সবকিছু যেন একাকার হয়ে গেছে। শুধু ধানের চারার আবছা অবয়ব আর পায়ের নিচের পানি ছাড়া কিছুই চোখে পড়ছে না। বেশ কিছুক্ষণ আমি এদিক ওদিক তাকালাম, কান পেতে থাকলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কোনো আওয়াজও পেলাম না। ভাবলাম না, পুরোটাই আমার মনের ভুল। হয়তো সত্যিই কোনো প্রাণী ছিল যা আমাকে দেখে অন্যদিকে পালিয়ে গেছে। আমি কিছুটা স্বস্তি পেলাম। ঠিক করলাম আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। এই ভেবে আমি যেই না ক্ষেত থেকে উঠে আবার আইলের ওপর পা রাখতে যাব, ঠিক তখনই সেই আওয়াজটা আবার শুনতে পেলাম। তবে এবার ডান দিক থেকে নয়, আমার ঠিক পেছনের ফসলের ভেতর থেকে ছড়ছড়। আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তার মানে আমি যখন ক্ষেতের মধ্যে নেমে খুঁজছিলাম, তখন জিনিসটা আমার পেছনে চলে এসেছে। এটা কোনো সাধারণ প্রাণী হতে পারে না। সাধারণ প্রাণীর আচরণ এমন ধূর্ত হয় না। আমার সমস্ত শরীর ভয়ে অসার হয়ে আসতে চাইল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, প্রায় লাফ দিয়ে আইলের ওপর উঠে এলাম। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধুকপুক করছিল যে আমার নিজের কানে সেই শব্দ বাড়ি খাচ্ছিল। আমি আর পেছনে তাকানোর সাহস করলাম না। শুধু মনে হচ্ছিল কিছু একটা তো আছে, খুব খারাপ কিছু একটা আমার পিছু নিয়েছে। আর সেই খারাপ জিনিসের উপস্থিতি আমি আমার সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে পারছিলাম। ফসলের ভেতরের সেই ছড়ছড় আওয়াজটা যেন আমাকে ব্যঙ্গ করে হাসছিল। আমি দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু আমি জানতাম না এই রাতের বিভীষিকা কেবল শুরু হলো। ফসলের ক্ষেত থেকে আইলের ওপর উঠে এসে আমি এক মুহূর্তের জন্য দাঁড়ালাম না। আমার সমস্ত মনোযোগ তখন বাড়ির পথের দিকে। যতটা সম্ভব এই নির্জন প্রান্তর পেরিয়ে গ্রামের লোকালয়ে পৌঁছাতে হবে। আমার পা দুটো যেন নিজের থেকে দ্রুত চলতে শুরু করলো, কিন্তু আমার মনের ভেতর যে ঝড় বইছিল তা থামার কোনো লক্ষণই ছিল না। পেছনের সেই ছড়ছড় শব্দটা তখন আমার কানের ভেতর লেগে আছে। আমি জোর করে মন থেকে ভয়টা তাড়ানোর চেষ্টা করছিলাম। নিজেকে বোঝাচ্ছিলাম যে হয়তো ওটা কিছুই না, শুধু আমার মনের ভুল। কিন্তু অবচেতন মন কিছুতেই মানতে চাইছিল না। অন্ধকার তখন আরো জেঁকে বসেছে। চারপাশটা যেন কেউ একটা কালো কালি দিয়ে লেপে দিয়েছে। নিজের হাতটাও স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু পায়ের নিচের সরু সাদা মাটির আইলটা আবছাভাবে বোঝা যাচ্ছিল। আর সেটা ধরেই আমি এগোচ্ছিলাম। ঝিঝি পোকার ডাক ছাড়া চারদিকে আর কোনো শব্দ নেই। সেই একটানা শব্দটাও যেন এই নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলছিল। পরিবেশটা এতটাই থমথমে হয়ে গিয়েছিল যে আমার নিজের নিঃশ্বাসের শব্দ কানে আসছিল। কোনো বাতাস ছিল না, একটা গাছের পাতাও নড়ছিল না। সবকিছু মিলেমিশে একটা দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। এখন আর ফসলের জমির ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। সেই ছড়ছড় শব্দটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করলাম। ভাবলাম, যাক, হয়তো প্রাণীটা চলে গেছে। কিন্তু আমার সেই স্বস্তি এক মুহূর্তের জন্য স্থায়ী হলো না, কারণ পরক্ষণেই আমি নতুন এক আওয়াজ শুনতে পেলাম। এবার আওয়াজটা আসছে আমার ঠিক পেছন থেকে, আইলের ওপর থেকেই। খস 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 খস।
স্পষ্ট 2 পায়ে হেঁটে আসার শব্দ আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কোনোভাবেই মনের ভুল হতে পারে না। এ তো স্পষ্ট মানুষের হাঁটার শব্দ। কিন্তু এই জনমানব শূন্য প্রান্তরে আমার পেছনে কে আসবে? গ্রামের আর তো কেউ এদিকে আসার কথা নয়, সবার বাড়ি অন্যদিকে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার ভয়ের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকালাম, কিন্তু যা দেখলাম তা আমার ভয়কে আরো বাড়িয়ে দিল। পেছনে কেউ নেই। যত দূর চোখ যায় শুধু অন্ধকার আর আবছা দেখতে পাওয়া সরু আইলটা এঁকে বেঁকে চলে গেছে। কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন মাত্র নেই। তাহলে এই আওয়াজটা কিসের? আমি কি ভুল শুনছি? আমার কি মতিভ্রম হলো? হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কোনো শব্দ নেই। চারদিক আগের মতোই নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি ভাবলাম হয়তো আমার নিজের জামা কাপড়ের ঘষার শব্দকেই আমি অন্য কিছু ভাবছি। নিজেকে কিছুটা শান্ত করার বৃথা চেষ্টা করে আমি আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু 2-3 পা এগোতেই সেই আওয়াজটা আবার শুরু হলো। খসখস খসখস, ঠিক আমার পেছনে, আমার হাঁটার ছন্দের সাথে তাল মিলিয়ে। এবার আমার আর কোনো সন্দেহ রইল না যে আমার পেছনে কেউ একজন আছে, কেউ একজন যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে অনুসরণ করছে। এই উপলব্ধিটা আমার কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার মনের ভেতর প্রচণ্ড অস্থিরতা শুরু হলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি আর স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলাম না। আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম। প্রায় অর্ধেক দৌড়ের মতো করে হাঁটতে লাগলাম। কিন্তু আমি অবাক হয়ে খেয়াল করলাম আমি আমার গতি বাড়ানোর সাথে সাথে আমার পেছনের সেই পায়ের আওয়াজের গতিও বেড়ে গেল। সেই অদৃশ্য কেউ আমার সাথে পাল্লা দিয়ে হাঁটছে। আমি যদি ধীরে হাঁটি, আওয়াজটাও ধীরে আসে। আমি যদি দ্রুত হাঁটি, আওয়াজটাও দ্রুত হয়। এই ঘটনাটা আমাকে চূড়ান্তভাবে ভয় পাইয়ে দিল। তখন সময়টা ছিল মাগরিবের পর। আমরা আজান শুনে খেলা বন্ধ করে দিয়েছিলাম। মাগরিবের এই সময়টা নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। মুরব্বীরা বলেন এই সময়টায় খারাপ জিনিসের আনাগোনা বেড়ে যায়। তাদের চলাচলের পথে পড়লে নাকি বিপদ হয়। মায়ের মুখ থেকে ওইসব কথা বহুবার শুনেছি। তিনি সবসময় বলতেন সন্ধ্যার সময় একা একা কোথাও যাবে না, এই সময়টা ভালো না। আজ তার সেই কথাগুলো আমার কানে বাজতে লাগলো। কেন আমি আজ মায়ের কথা শুনলাম না? কেন আরো আগে বাড়ি ফিরলাম না? এই আফসোস আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ভয়ে আমার চোখে পানি চলে আসার উপক্রম হলো। এই ভয়াবহ পরিবেশে আমার খুব মায়ের কথা মনে পড়তে লাগলো। মনে হচ্ছিল যদি কোনোভাবে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে লুকিয়ে পড়তে পারতাম, তাহলে হয়তো এই ভয় থেকে মুক্তি পেতাম। কিন্তু বাড়ি এখন অনেক দূর। এই দীর্ঘ পথ আমাকে একাই পাড়ি দিতে হবে, সাথে এক অদৃশ্য সঙ্গে নিয়ে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি পরীক্ষা করে দেখতে চাইলাম ব্যাপারটা আসলে কি। আমি হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লাম। আমার হৃৎপিণ্ডটা তখন হাতুড়ির মতো পেটাচ্ছে। আমি কান খাড়া করে রইলাম। অবিশ্বাস্যভাবে আমার পেছনের সেই হাঁটার আওয়াজটাও সাথে সাথে বন্ধ হয়ে গেল। এক চুলও নড়চড় নেই। আমি স্থির, পেছনের আওয়াজও স্থির। আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট ঠায় দাঁড়িয়ে রইলাম। নিঃশ্বাস বন্ধ করে শোনার চেষ্টা করলাম কোনো আওয়াজ আসে কিনা। না, কোনো শব্দ নেই। চারদিক আগের মতোই শান্ত। যতক্ষণ আমি থেমেছিলাম ওই আওয়াজটাও থেমেছিল। আমার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। তার মানে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যে আমার পেছনে আছে তা অত্যন্ত বুদ্ধিমান এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাকে অনুসরণ করছে। আর সেটা কোনো বন্য প্রাণী নয়, কারণ বন্য প্রাণীর পায়ের আওয়াজ এমন হয় না। এটা মানুষের মতো 2 পায়ে হাঁটার আওয়াজ। কিন্তু কোনো মানুষ তো এমনভাবে লুকিয়ে থাকবে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কাঁপতে কাঁপতে আবার হাঁটা শুরু করলাম। আর যেই না আমি প্রথম পা ফেলেছি, অমনি আমার পেছনের সেই পায়ের শব্দ শুরু হলো। খসখস খসখস। এবার আমার বুঝতে বাকি রইল না যে এই সন্ধ্যাটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সন্ধ্যা হতে চলেছে। আমার পেছনে যা লেগেছে তা কোনো সাধারণ কিছু নয়। ওটা একটা খারাপ জিনিসের উপস্থিতি। আর আজ রাতে আমি সেই খারাপ জিনিসের কবলে পড়েছি। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম আর প্রায় দৌড়াতে শুরু করলাম বাড়ির দিকে। কিন্তু আমি জানতাম এত সহজে আমার মুক্তি নেই। আমার ভেতরের ভয়টা তখন আর নিছক শঙ্কা বা উদ্বেগের পর্যায়ে ছিল না। সেটা পরিণত হয়েছিল জমাট বাঁধা আতঙ্কে। পেছনের অদৃশ্য অনুসারীর পায়ের শব্দ আমার প্রতিটি পদক্ষেপের সাথে মিশে যাচ্ছিল, যেন আমার এই ছায়ার মতো অবিচ্ছেদ্য। আমি যখন বুঝতে পারলাম যে থেমে গিয়ে কোনো লাভ নেই, বরং তাতে ভয়টা আরো বেশি করে চেপে বসছে, তখন আমি আমার হাঁটার গতি অনেক বাড়িয়ে দিলাম। প্রায় দৌড়ানোর কাছাকাছি গতিতে আমি সরু আইলটা ধরে ছুটতে লাগলাম। আমার উদ্দেশ্য ছিল একটাই, যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত প্রান্তর পেরিয়ে যাওয়া। আমি যত জোরে ছুটছিলাম, আমার পেছনের সেই পায়ের শব্দ তত দ্রুত হচ্ছিল।
এখন আর খসখস শব্দ নয়, বরং ধুপ ধুপ করে দ্রুত দৌড়ে আসার মতো আওয়াজ হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্যেই সে তার গতি বাড়িয়েছে। আমার ফুসফুস ফেটে যাচ্ছিল, কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছিল, কিন্তু থামার কথা আমি চিন্তাও করতে পারছিলাম না। এই দৌড়ের মধ্যেই হঠাৎ আমার কানে একটা ডাক এলো, সুফিয়ান। গলাটা ছিল একজন পুরুষের, বেশ ভারী আর গম্ভীর কণ্ঠ। নির্জন প্রান্তরের নিস্তব্ধতা ভেদ করে সেই ডাকটা আমার কানে এসে বিঁধল। আমি যেন বিদ্যুতের শক খেলাম। আমার দৌড়ানো পা দুটো হঠাৎ করে থেমে গেল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। কে কে আমাকে এই নামে ডাকলো? এই নির্জন জায়গায় আমাদের গ্রামের পরিচিত কারো কণ্ঠ তো এমন নয়। এই কণ্ঠস্বরটা কেমন যেন অচেনা, অস্বাভাবিক। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু পেছনে ফেরার সাহস আমার হলো না। আমার মনে হচ্ছিল পেছনে ফিরলেই হয়তো আমি এমন কিছু দেখব যা সহ্য করার ক্ষমতা আমার নেই। আবার দৌড়ানোর শক্তিও যেন হারিয়ে ফেলেছি। সেই ডাকটা আমার সাহসটুকু নিংড়ে নিয়েছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি কেউ পেছন থেকে আমার ঘাড়টা খপ করে চেপে ধরবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে আবার অতি সন্তর্পণে পা বাড়ালাম। আমার শরীরটা যেন আমার নিয়ন্ত্রণে ছিল না। কোনো মতে আমি নিজেকে টেনে নিয়ে যাচ্ছিলাম। কয়েক পা এগোতেই আবার সেই ডাক, সুফিয়ান। এবারও সেই একই পুরুষ কণ্ঠ, একই রকম গম্ভীর, কিন্তু এবার যেন ডাকের মধ্যে একটা ধমকের সুর ছিল। যেন আমি প্রথমে ডাকে সাড়া না দেয়ায় সে বিরক্ত হয়েছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার চোখে পানি চলে এসেছে। আমি কোনো উত্তর দিলাম না, পেছনেও তাকালাম না। শুধু কাঁপা কাঁপা পায়ে সামনের দিকে এগোতে থাকলাম। আমার সাথে সাথে আমার পেছনে সে পায়ের শব্দ আবার চলতে শুরু করলো, কিন্তু এখন আর দৌড়ে আসার শব্দ নয়, বরং ধীরে সুস্থে আমার হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটার শব্দ। যেন সে আমাকে নিয়ে খেলা করছে। আমি মনে মনে হাতল করছি পড়তে শুরু করলাম। যতটুকু মনে ছিল বারবার সেটাই আওড়াচ্ছিলাম। আল্লাহকে ডাকছিলাম যেন তিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। বাড়ি এখনো বেশ কিছুটা দূরে, প্রায় অর্ধেক রাস্তা বাকি। এই বাকি পথটুকু আমি কিভাবে পার হব সে চিন্তায় আমার আত্মা শুকিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ আমি আবার একটা ডাক শুনতে পেলাম, সুফিয়ান, ও সুফিয়ান। কিন্তু এবার আমি চমকে উঠলাম, কারণ এই কণ্ঠস্বরটা আগের মতো পুরুষালী আর গম্ভীর নয়। এটা একটা নারীর কণ্ঠ, বেশ মিষ্টি, কিন্তু কেমন যেন অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ। সেই কণ্ঠস্বরে এমন কিছু একটা ছিল যা আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। পরপর দুইবার দুই ভিন্ন কণ্ঠের ডাক শুনে আমি চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে গেলাম যে আমার পেছনে যা লেগেছে তা কোনো সাধারণ কিছু নয়। এটা নিশ্চিতভাবেই কোনো খারাপ জিনিস। প্রথমে পুরুষের কণ্ঠ, তারপর নারীর কণ্ঠ। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার তখন দাদুর বলা কথাগুলো মনে পড়ছিল। তিনি বলতেন, মাগরিবের সময় খারাপ জিনিসরা নানা রূপ ধরে নানা স্বরে ডেকে মানুষকে বিভ্রান্ত করে। তাদের ডাকে সাড়া দিলেই নাকি সর্বনাশ। তারা ঘাড় মটকে দেয়, হয়তো তুলে নিয়ে যায়। এই কথাগুলো মনে পড়তে আমার ভয়টা সহস্রগুণ বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম আজ আমার বড় কোনো বিপদ ঘনিয়ে এসেছে। কিন্তু এবারও আমি পেছনে তাকানোর সাহস পেলাম না। আমি জানি পেছনে তাকালেই আমি হেরে যাব। আমি শুধু সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকলাম। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। সরু আইলটাও যেন আমার সাথে ছলনা করছিল। বারবার মনে হচ্ছিল এই বুঝি আমি পা পিছলে পাশের কাদা পানিতে পড়ে যাব। আমার সাথে তাল মিলিয়ে সেই অদৃশ্য অবয়বের পায়ের শব্দ এগিয়ে চলছিল। কখনো মনে হচ্ছিল শব্দটা ঠিক আমার পেছনে, আবার কখনো মনে হচ্ছিল আমার ডান পাশে বা বাম পাশে, যেন সে আমার চারপাশে ঘুরছে আর আমাকে পর্যবেক্ষণ করছে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ যদি কোনোভাবে সহি সালামতে বাড়িতে ফিরতে পারি, তাহলে আর কোনোদিনও আমি মায়ের কথা অমান্য করে সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরে থাকবো না। মাগরিবের আজানের আগেই আমি ঘরে ফিরব। এই প্রতিজ্ঞা করতে করতে আমি হাঁটছিলাম। আমার সমস্ত শরীর, মন, আত্মা সবকিছু জুড়ে তখন কেবল একটাই প্রার্থনা, হে আল্লাহ, আমাকে বাঁচাও। আমার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু পথ যেন ফুরাচ্ছে না। বাড়িটা যেন আমার থেকে আরও দূরে সরে যাচ্ছে। আর আমার পেছনের সেই সঙ্গী, সেই দুই কণ্ঠের অধিকারী অদৃশ্য অবয়ব আমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে চলেছে। আমি জানতাম না সামনে আমার জন্য আরো কি ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে। আমি শুধু হাঁটছিলাম, এক বুক আতঙ্ক নিয়ে এক অজানা পরিণতির দিকে। কাঁপা কাঁপা পায়ে আমি কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছিলাম। আমার মন আর মস্তিষ্ক দুটোই যেন অসাড় হয়ে গিয়েছিল। পেছনের পায়ের শব্দ, পুরুষ ও নারীর কণ্ঠে সে অদ্ভুত ডাক, সবকিছু মিলে আমার বিচার বুদ্ধি লোপ পাওয়ার জোগাড় হয়েছিল। আমি শুধু একটাই কাজ করতে পারছিলাম, আর তা হলো সামনের দিকে হেঁটে যাওয়া। কিন্তু আমার এই হেঁটে যাওয়াটাও যেন ছিল এক দুঃস্বপ্নের ঘোরে পথ চলার মতো। হাঁটতে হাঁটতে হঠাৎ এক ভয়ঙ্কর অনুভূতিতে আমার সমস্ত শরীর শক্ত হয়ে গেল। আমার ঘাড়ের ঠিক পেছনে, কানের খুব কাছে কেউ যেন একটা গরম নিঃশ্বাস ফেলল।
সেই নিঃশ্বাসটা এতটাই উত্তপ্ত ছিল যে আমার মনে হলো কেউ যেন আমার চামড়ার ওপর একটা জ্বলন্ত কয়লা চেপে ধরেছে। সাথে সাথে আমার সারা গায়ের লোম কাটা দিয়ে খাড়া হয়ে গেল। শীত দ্বারা বেয়ে যেন বরফ ঠান্ডা একটা স্রোত নেমে গেল। এই অনুভূতিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার কলিজাটা যেন ভয়ে সংকুচিত হয়ে গলার কাছে চলে এসেছিল। আমার ঘাড়টা যেন বরফের মতো জমে গেল। আমি চাইলে ওটাকে আর নাড়াতে পারছিলাম না। পেছনে তাকানো তো অনেক দূরের কথা, ডানে বা বামে সামান্যতম ঘাড় ঘোরানোর সাহসটুকু আমার হচ্ছিল না। আমার মনে হচ্ছিল আমি যদি সামান্যতম নড়াচড়া করি তাহলেই আমার ঘাড়ের ওপর নেমে আসবে ভয়ঙ্কর কোনো আক্রমণ। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। অন্ধকারের মধ্যে সেই গরম নিঃশ্বাস অনুভূতি আরো তীব্র হয়ে উঠল। আমি কোনো মতে চোখ খুলে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আমার পা দুটো আর আমার নিয়ন্ত্রণে ছিল না, তারা যেন নিজেরাই নিজেদের মতো করে চলছিল। আমি হাঁটছি আর আমার সাথে সাথে সেই গরম নিঃশ্বাসের অনুভূতিটাও আমার ঘাড়ের ওপর লেপ্টে রইল। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য অবয়ব আমার ঘাড়ের ওপর ঝুঁকে পড়ে আমার সাথে সাথে হাঁটছে। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমি প্রায় দৌড়াতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার পাটা কিছু একটার সাথে লেগে আমি হুমড়ি খেয়ে আইলের ওপর পড়ে গেলাম। কাদা আর ভেজা মাটিতে আমার জামা কাপড় মাখামাখি হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াতে যাব, ঠিক তখনই আমার চোখ গেল মাটিতে। আর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার চোখের সামনে আমার মুখ থেকে মাত্র 1 হাত দূরে দুটো বিশাল কালো পা দাঁড়িয়ে আছে। পা দুটো মানুষের পায়ের মতোই, কিন্তু আকৃতিতে অনেক বড় আর দেখতে অসম্ভব কুৎসিত। গায়ের রং আলকাতরার মতো কালো। পায়ের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর বাঁকানো, আর নখগুলো ছিল মিশমিশে কালো, যেন মরা কোনো প্রাণীর খুরের অংশ। সেই পায়ের দিকে তাকিয়ে আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ভয়ে একটা চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে সামান্যতম স্বরও বের হলো না। যেন কেউ আমার কণ্ঠনালীটা চেপে ধরেছে। সেই কুৎসিত পা দুটো দেখে আমি ভয়ে ভয়ে যখন উপরের দিকে তাকালাম, তখন আমার বিস্ময়ের সীমা রইল না। উপরে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি অবিশ্বাস্য চোখে আবার নিচের দিকে তাকালাম, কিন্তু সেখানেও সেই পা দুটো আর নেই। তারা যেন বাতাসে মিলিয়ে গেছে। এই ঘটনায় আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়লাম যে আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি কি স্বপ্ন দেখছি নাকি ভয়ে আমার হ্যালোসিনেশন হচ্ছে? আমি কোনো মতে কাঁপতে কাঁপতে মাটি থেকে উঠে দাঁড়ালাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি পাগলের মতো একবার সামনে একবার পেছনে ডানে বামে তাকালাম, কিন্তু না, কোথাও কেউ নেই। চারপাশটা আগের মতোই জনশূন্য, নিস্তব্ধ। আমার কপাল বেয়ে অনবরত ঘাম ঝরছিল, যা চোখের পানিতে মিশে গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালাম না, তাড়াতাড়ি আবার সামনের দিকে হাঁটা ধরলাম। আর আশ্চর্য, যেই না আমি হাঁটতে শুরু করেছি, আমার পেছনের সেই পায়ের আওয়াজটাও আবার শুরু হয়ে গেল। খসখস খসখস, ধুপ ধুপ। এবার আমার ভয়টা যেন সব সীমা ছাড়িয়ে গেল। আমি নিশ্চিত হলাম আমি যা দেখেছি তা কোনো মতিভ্রম ছিল না। ওটা সত্যিই ছিল। সেই কালো কুৎসিত পা দুটো সত্যিই আমার সামনে ছিল। আমার হাত পা তখন ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। আমার হৃৎপিণ্ডের স্পন্দন এত জোরে হচ্ছিল যে আমি নিজের কানে তার শব্দ শুনতে পাচ্ছিলাম। টিপ টিপ টিপ, যেন আমার বুকের ভেতরে কেউ ক্রমাগত হাতুড়ি পেটাচ্ছে। আমি মরিয়া হয়ে আল্লাহকে ডাকছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শুধু মনের ভেতর থেকে আকুতি জানাচ্ছিলাম। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর অনুভূতিটা আবার ফিরে এলো। আমার ঘাড়ের ওপর আবার সেই উত্তপ্ত নিঃশ্বাস। আমি ভয়ে আটকে উঠলাম। আমার মনে হলো আমি আর এক কদমও এগোতে পারবো না। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। পেছনে তাকানোর সাহস আমি আবার হারিয়ে ফেললাম। আমি শুধু চোখ বন্ধ করে ফেললাম আর অপেক্ষা করতে লাগলাম আমার অবশ্যম্ভাবী ভয়ঙ্কর পরিণতির জন্য। আমি বুঝতে পারছিলাম সেই খারাপ জিনিসটা আর আমার সাথে লুকোচুরি খেলছে না। সে এখন সরাসরি আমার মুখোমুখি হতে চায়। আর সেই মুখোমুখি হওয়ার ফলাফল কি হবে তা কল্পনা করার শক্তিও আমার ছিল না। ঘাড়ের ওপর সেই উত্তপ্ত নিঃশ্বাসের অস্তিত্ব নিয়ে আমি যখন প্রায় জমে গিয়েছিলাম, ঠিক তখনই আমার কানে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো। এবারও সেই পুরুষ কণ্ঠ, কিন্তু এবার তার স্বরে কোনো গম্ভীর বা রহস্যময়তার লেশমাত্র ছিল না। যা ছিল তা হলো বিশুদ্ধ জমাট বাঁধা ক্রোধ। মনে হচ্ছিল কণ্ঠস্বরের অধিকারী অস্তিত্বটি আমার উপর প্রচণ্ড রেগে আছে। তার গলার প্রতিটি শব্দ যেন আগুন ঝরে পড়ছিল। সোফিয়ান, শুধু নাম ধরে ডাক দিয়ে সে এবার ক্ষান্ত হলো না। অত্যন্ত কর্কশ এবং রাগান্বিত স্বরে সে বলে উঠল, আমার ডাকে সাড়া দিবি না তো? তাহলে আমিও তোকে আজ তোর বাড়িতে যেতে দেব না। এই কথাটা শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এ তো সরাসরি হুমকি।
তার মানে সে যে আমাকে ডাকছিল সেটা কোনো সাধারণ ডাক ছিল না। সে চাইছিল আমি তার ডাকে সাড়া দেই, আর আমি সাড়া না দেয়ায় সে এখন ক্রুদ্ধ। তার শেষ কথাটা আমার কানের ভেতর যেন শেষার মতো গলে ঢুকে গেল। আমিও তোকে আজ তোর বাড়িতে যেতে দেব না। এই কথা শোনার পর আমার আর হাঁটার মতো অবস্থা ছিল না, আবার ভয়ে থমকে দাঁড়িয়ে থাকার সাহসও হচ্ছিল না। আমি এক অবর্ণনীয় ভয় সংকটে পড়লাম। আমি যদি হাঁটি সে হয়তো আমাকে আক্রমণ করবে, আর যদি দাঁড়িয়ে থাকি তাহলেও রক্ষা নেই। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি আমার জীবনে আগে কখনো পড়িনি। ওই কণ্ঠস্বরের হুমকি শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার চোখ ফেটে কান্না চলে এলো। আমি নিঃশব্দে কাঁদতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমার হাত পা গুলো কেমন যেন অবশ হয়ে বেঁকে আসছে। শরীরটা আর আমার নিয়ন্ত্রণে নেই। স্নায়ুগুলো সব যেন ছিঁড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি হয়তো ভয়ে এখানে মরে পড়ে থাকবো। কিন্তু এরপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই দৃশ্য দেখার পর আমার কান্না, ভয়, অস্থিরতা সবকিছু যেন এক মুহূর্তে থেমে গেল। আমার শরীরটা যেন পাথর হয়ে গেল। আমার সামনে থেকে প্রায় 6-7 হাত দূরে আইলের মাঝখানে একটা কালো বেদঘুটে মানুষ আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। এবার আমি থমকে গেলাম। আমার পা দুটো আর এক কদমও সামনে এগোনোর সাহস করতে পারল না। আমি স্থির চোখে সেটার দিকে তাকিয়ে রইলাম। চারপাশের অন্ধকারের চেয়েও গাঢ় কালো সে অবয়ব। তার শরীরের কোনো গঠন বা আকৃতি ঠিক মতো বোঝা যাচ্ছিল না। শুধু বোঝা যাচ্ছিল যে সেটা অস্বাভাবিক রকমের লম্বা, সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তার গায়ে কোনো পোশাক আছে কি নেই সেটাও বোঝার উপায় ছিল না। পুরো শরীরটাই যেন চলমান এক অন্ধকার। দেখতে পুরুষের মতো লাগছিল না, আবার নারীর মতো না। ওটা ছিল এমন কিছু যা মানুষের সংজ্ঞার বাইরে। সেই কালো কুচকুচে অবয়বের কিছু স্পষ্ট ছিল না, শুধু দুটো জিনিস ছাড়া। তার চোখের জায়গায় দুটো লাল টকটকে অঙ্গার যেন জ্বলজ্বল করছিল। নিকষ কালো অন্ধকারের মধ্যে সেই লাল চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল দুটো জ্বলন্ত কয়লার টুকরো কেউ শূন্যে ঝুলিয়ে রেখেছে। সেই চোখ দুটো স্থিরভাবে আমার দিকেই তাকিয়েছিল। সেই দৃষ্টিতে কি ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেখানে ছিল ঘৃণা, ক্রোধ আর শিকারকে হাতের মুঠোয় পাওয়ার এক বিভৎস আনন্দ। আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার পালানোর সব পথ যেন বন্ধ হয়ে গেছে। সামনে সেই ভয়ঙ্কর অবয়ব, আর পেছনেও যে নিরাপদ তার কোনো নিশ্চয়তা নেই। আমি আইলের মাঝখানে আটকা পড়ে গেছি। আমার মনে হচ্ছিল আমার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। এই কালো অবয়বে হয়তো আজ রাতে আমার প্রাণ নেবে। আমি তার দিকে তাকিয়েছিলাম, আর সেও আমার দিকে তাকিয়েছিল। সময় যেন অনন্তকালের জন্য থেমে গেছে। চিচি পোকার ডাকও যেন বন্ধ হয়ে গেছে। চারদিকে এক কবরের নিস্তব্ধতা। শুধু আমি আর আমার সামনে দাঁড়ানো সেই ভয়ঙ্কর অকল্পনীয় খারাপ জিনিসটা। তার লাল চোখ দুটো আমার আত্মার গভীরে যেন গেঁথে যাচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম সে শুধু আমার শরীরকেই দেখছে না, সে আমার ভেতরের ভয়টাকেও উপভোগ করছে। আমার মনে হচ্ছিল এই বুঝি সে আমার দিকে এগিয়ে আসবে, আর সেই চিন্তায় আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি জানতাম আমার আর কিছুই করার নেই। আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছি, যেখান থেকে বেরোনোর কোনো পথ আমার জানা নেই। আমি থমকে দাঁড়িয়ে আছি তো আছি। আমার শরীরটা যেন আমার নিজের ছিল না, সেই একটা পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল, যার মধ্যে কোনো অনুভূতি বা নড়াচড়ার ক্ষমতা নেই। আমি না পারছিলাম ডানে যেতে, না পারছিলাম বামে। হাত পা নাড়াচাড়া করার শক্তিও লোপ পেয়েছিল। এমনকি আমার চোখের পলক পর্যন্ত পড়ছিল না। আমার মনে হচ্ছিল আমার পুরো শরীরটাকে কেউ যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আমি কেবল অসহায়ের মতো আমার সামনে দাঁড়ানো সেই কালো অবয়বের দিকে তাকিয়েছিলাম। আমি দেখতে পেলাম সেই অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার কোনো পা দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল সে যেন মাটির উপর দিয়ে ভেসে ভেসে আসছে। তার প্রতিটি নড়াচড়া ছিল নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর। সে যখন আমার দিকে এগোচ্ছিল তখন হঠাৎ এক বিকট হাসির শব্দে চারপাশের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সেই হাসিটা কোনো মানুষের হাসি ছিল না, ওটা ছিল এক বিভৎস কর্কশ আওয়াজ। সেই হাসির কণ্ঠ একজন মহিলার নাকি পুরুষের তা বোঝার কোনো উপায় ছিল না। শুধু বোঝা যাচ্ছিল সেই হাসিতে মিশে আছে চরম উল্লাস আর নিষ্ঠুরতা। এমন বিকট এবং ভয়ঙ্কর হাসি আমি আমার জীবনের আগে কখনোই শুনিনি। সেই হাসির শব্দ আমার কানে তালা লাগিয়ে দিচ্ছিল। আমার মস্তিষ্কের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছিল। ওই অবয়বটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছিল। যখন সে আমার থেকে মাত্র 3 বা 4 কদম দূরে, তখন আমি আর এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারলাম না। আমার শরীরের উপর থেকে অদৃশ্য বাঁধনটা যেন এক মুহূর্তের জন্য আলগা হয়ে গেল। আমার অবশ হয়ে যাওয়া কণ্ঠনালী দিয়ে শেষবারের মতো একটা চিৎকার বেরিয়ে এলো। আমি মুখ খুলে শুধু বলতে পারলাম, আল্লাহ গো। আমার এই আর্তনাদটুকু শেষ হওয়ার সাথে সাথেই আমার চোখ দুটোতে যেন
নিকষ কালো অন্ধকার নেমে এলো। আমার চারপাশের জগৎ, সে ভয়ঙ্কর অবয়ব, তার লাল চোখ, সে বিকট হাসি, সবকিছু এক মুহূর্তে বিলীন হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে আইলের ওপর লুটিয়ে পড়লাম। এরপর আমার যখন জ্ঞান ফিরল, আমি চোখ মেলে নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের ঘরে, আমার চেনা বিছানায়। প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমার মাথাটা ভীষণ ভারী লাগছিল। আমি পিটপিট করে তাকিয়ে দেখলাম আমার চারপাশে আমার মা বাবা, ছোট বোন আর ভাই বসে আছে। তাদের সবার মুখে গভীর উদ্বেগের ছাপ। আর তাদের পাশেই দাঁড়িয়ে আছে আমার পাশের বাড়ির নয়ন ভাই, আর তিনি আমাকে খুব স্নেহ করতেন। আমার জ্ঞান ফিরতে দেখে মা কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, বাবা সুফিয়ান, চোখ খুলেছিস? কি হয়েছিল তোর? এমন করছিস কেন? আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু আমার সারা শরীরে প্রচন্ড ব্যথা, বিশেষ করে ঘাড় আর পিঠে। আমি কিছু বলতে যাব, কিন্তু ভয় আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। আমার জবান যেন তোতলানো শুরু করেছে, আর শরীরটা ঠকঠক করে কাঁপছিল। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভয় পাস না বাবা, আমরা তো আছি। কি হয়েছে আমাদের খুলে বল। খুব কষ্ট করে থেমে থেমে ভাঙা ভাঙা গলায় আমি সবাইকে রাতের সে ভয়ঙ্কর ঘটনার কথা বললাম। প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আমার সাথে ঘটেছে তার বিন্দুমাত্র বাদ দিলাম না। আমার কথা শুনতে শুনতে আমার মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। বাবার মুখটা কঠিন হয়ে উঠেছিল। আমার কথা শেষ হলে নন ভাই বললেন, আমি বাজার থেকে ফিরছিলাম, তোর মা আমাকে ফোন করে বলল যে তুই এখনো বাড়ি ফিরিসনি। তাই আমি এই পথ দিয়ে আসছিলাম তোকে খুঁজতে। মাঠের মাঝামাঝি এসে দেখি আইলের ওপর কেউ একজন পড়ে আছে। টর্চ জেলের কাছে গিয়ে দেখি তুই। আমি তোকে অনেকবার ডাকলাম, কিন্তু তোর কোনো সাড়া নেই। তোর শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তোকে কোলে করে বাড়িতে নিয়ে এসেছি। নয়ন ভাইয়ের কথা শুনে আমি বুঝতে পারলাম কিভাবে আমি বাড়ি পৌঁছলাম। যদি সেদিন নয়ন ভাই সময় মতো সেখানে না পৌঁছাতেন, তাহলে আমার কি হতো তা ভাবতেও আমার গা শিউরে ওঠে। সেই ঘটনার পর অনেকদিন পর্যন্ত আমি জ্বরে ভুগেছিলাম। রাতের বেলায় ঘুমের মধ্যে প্রায় চিৎকার করে উঠতাম, দুঃস্বপ্ন দেখে আটকে উঠতাম। আমার মা বাবা অনেক দোয়া দরদ পড়ে তাবিজ কবজ দিয়ে আমাকে সুস্থ করে তোলেন। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমার জীবনটা পুরোপুরি বদলে গিয়েছিল। আমি আর কোনোদিনও মাগরিবের পর বাড়ির বাইরে থাকিনি। মাগরিবের আজান হওয়ার আগেই আমি যেখানেই থাকতাম না কেন সেখান থেকে সোজা বাড়িতে চলে আসতাম। যদি কখনো কোনো কারণে বাইরে থাকতে হতো, তাহলে কাছাকাছি কোনো বন্ধু বা পরিচিতদের বাড়িতে আশ্রয় নিতাম। কিন্তু একা একা মাগরিবের পর রাস্তায় বা অন্য কোনো নির্জন জায়গায় এক মুহূর্তও থাকতাম না। সেই রাতের ঘটনা আমার মনে এক গভীর দাগ কেটে দিয়েছে, যা হয়তো আমি আর সারা জীবনেও ভুলতে পারবো না। সে অদৃশ্য অবয়ব, সেই জ্বলন্ত লাল চোখ আর সেই বিকট হাসি আজও মনে পড়লে আমার রাতের ঘুম উবে যায়, আর সেই দৃশ্যগুলো চোখের সামনে তাজা হয়ে ভেসে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল উর্মিয়াপুর দাদার ঘটনা। এটা ৮০-৯০ দশকের মধ্যের ঘটনা। বাংলাদেশের কোনো একটা জেলখানায় হেলাল নামের এক কয়েদির খুনের দায়ে মৃত্যুদণ্ডের ফাঁসি হয়। হেলাল মূলত একজন ডাকাত ছিল, দুর্ধর্ষ ডাকাত। তার বাহিনীতে ১৩ জন ডাকাত ছিল, কিন্তু অপারেশনে যেত ৭ জন। একবার সে আর তার দল মুন্সিগঞ্জের কোনো এক প্রত্যন্ত গ্রামে ডাকাতির জন্য যাবে। তারা করতো কি, কিছু কিছু সময় যে গ্রামে ডাকাতি করবে সে গ্রামে চিঠি পাঠাতো। তারা চিঠি দিয়ে ডাকাতি করত। এমন এক গ্রামে তারা যাবার জন্য প্রস্তুতি নেয়। তারা ঠিকই সেই গ্রামে এক রাতে ডাকাতির জন্য যায়। চিঠির ব্যাপারটায় সবাই যেমন ভয় পেয়ে গেছিল, কারণ তখন ডাকাতির সময় ২-৩টা খুন নাকি হতোই, তেমনি গ্রামবাসীও কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিল। ডাকাতি সেই রাতে তারা ইঞ্জিন চালিত বড় নৌকা নিয়ে আসে। তখন বর্ষাকাল ছিল। তারা গ্রামের যে বাড়িটা সচ্ছল ছিল সব থেকে, ওখানে প্রথমে হানা দেয় এবং সবকিছু তন্ন তন্ন করে দামি জিনিসপত্র যা ছিল তা নিয়ে আসে। এর মাঝে সেই বাড়ির কর্তাকে খুব খারাপভাবে আঘাত করা হয় এবং সেই রাতে তারা আরো একটা বাড়িতে হানা চালায়। যে বাড়িটা তেমন সচ্ছল ছিল না, ওখানে একজন বিধবা নারী আর তার ছেলে থাকতো। তখন সেই ছেলেটা ক্লাস 10-এ পড়তো। তারা যখন এই বাড়িতে ডাকাতি শুরু করে, আশেপাশে মানুষ জেগে যায়। বেশ কিছু মানুষ লাঠিসোঁটা, রামদা, বল্লম নিয়ে ডাকাত দলের উপর হামলার প্রস্তুতি নেয়। ডাকাত দল তখন সেই বাড়ির ভেতরেই ছিল। তাদের একজন সেই বিধবা মহিলার ঘর তন্ন তন্ন করে কিছু একটা খুঁজতে থাকে। এমন সময় সেই মহিলার 2টা হাতের বালা আর কানের দুল খুঁজে পায়, কিন্তু কেন জানি তারা সেগুলো নেয়নি। এর মাঝেই ডাকাতের একজন সেই বিধবা মহিলার কাছে হঠাৎ করেই তার বাড়ির দলিল চেয়ে বসে।
এটা বলার পর সেই মহিলা বুঝতে পারে আসলে এটা ডাকাতির নামে অন্য কিছু। তার স্বামী মারা যাবার পর তার দেবর তাদেরকে অনেক চেষ্টা করেছে এই গ্রাম ছাড়া করে সকল সম্পত্তি নিজে ভোগ করার জন্যে। তিনি হঠাৎ করেই তার দেবরের নাম ধরে বলে, হেলাল তুই? এটা ছিল ভুল। তারা আর কোনো কথা বলেনি। সেই বিধবা মহিলার সামনে তার ছেলেকে নিয়ে আসে, বলে, কথা কম, যা চাইছি দে, নাইলে এর মাথার শরীর আলাদা করে ফেলাম। তার ছেলের নাম ছিল এজাজ। এজাজকে একটা লাথি দিয়ে ওর মায়ের সামনে ফেলে দেয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণ ভয় পেয়ে যায় সে। কি করবে কিছু বুঝতেছে না। এমন সময় মসজিদে এলান হয় যে গ্রামে ডাকাত পড়ছে, সবাই ডাকাত ধরার জন্য বের হতে বলা হয় আর কি সবাইকে। এর মাঝে হেলালকে অন্য একজন ডাকাত বলে, এই মা ছেলে তাদেরকে চিনে ফেলছে, গ্রামের সবাইকে এরা তাদের নাম বলে দিবে। তারা সিদ্ধান্ত নেয় এই দুইজনকে মেরে ফেলবে। এজাজ দেখে যে চকচকে একটা রামদা নিয়ে হেলাল তাদের দিকে আগাচ্ছে। পেছন থেকে কেউ একজন বলছে যে তাড়াতাড়ি কাজ শেষ কর। এমন সময় গ্রামে হইচই শুরু হয়ে যায়। হেলাল দেরি না করে এজাজের মায়ের কাছে যায় খুন করার জন্য। এজাজ এবার খুব সাহস নিয়ে দৌড় দিয়ে তার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। সাথে সাথে হেলাল কোপ দেয়। কোপটা লাগে এজাজের ঘাড়ে, পরেরটা লাগে বুকে, এর পরের কোপটা লাগে ঠিক মাথার মাঝ বরাবর। এমন সময় সেই ঘরের বাইরে অনেক লোক জমা হলেও কেউ ঘরের ভেতর ঢোকার সাহস পাচ্ছিল না। তখন ডাকাত দল পালাতে শুরু করে। পালানোর সময় সেই মহিলাকে মেরে ফেলার জন্য আরেকটা কোপ দেয়। আর এই কোপটা লাগে মহিলার বাম হাতে। হাতটার সঙ্গে সঙ্গে কেটে মাটিতে পড়ে যায়। কয়েকটা ফাঁকা গুলি করে ডাকাত দল পালাচ্ছিল। গ্রামবাসী পিছু নেয়। তারা সুরকি, দা, বল্লম ছুটতে থাকে। ডাকাত দলকে লক্ষ্য করে এগুলো ছুটতে থাকে। ডাকাত দল দৌড়ে নদীর কাছে যায়। তারা ইঞ্জিনের নৌকা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এর মাঝে একজনের গায়ে বল্লম লেগেছিল। বল্লমটা ওই ডাকাতের মাথা এফোর ওফোর করে দেয়। ডাকাতটাও কিছুক্ষণের মাঝে মারা যায়। গ্রামবাসী যখন এজাজের ঘরে ঢুকে, তারা দেখে পুরো ঘরে রক্তের বন্যা বয়ে গেছে। এজাজের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে, আর তার মায়ের বিচ্ছিন্ন একটা হাত। তাকে দেখে মনে হচ্ছে সে শকে চলে গেছে, তার বোধ ক্ষমতা লোপ পেয়ে গেছে। এজাজ মারা যায়, আর তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। যখন কিছুটা ভালো বোধ করে তখন কান্না করতে করতে বলে, হেলাল সবকিছু করছে, এজাজকে খুন করছে। হেলাল তার সম্পত্তির জন্য এই ডাকাতির নাটক সাজাইছে। তখন গ্রাম থেকে হেলালের নামে মামলা করা হয়। এই কেসের দায়িত্ব পড়ে এই আঙ্কেলের উপর, যার কাছে আমি ঘটনাটা শুনেছি। তার কিছুদিন পর এজাজের মা পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, পাগল হয়ে যায়। তিনি বেশিরভাগ সময় এজাজের কবরের পাশে বসে থাকেন, সারাক্ষণ এজাজের সাথে কথা বলতে থাকে। এজাজদের তেমন আত্মীয় স্বজন ছিল না, তারা খোঁজ খবর এমন কোনো আত্মীয় স্বজন ছিল না যারা খোঁজ খবর রাখবেন আর কি। এজাজ তখন তো এজাজ ছাড়া এজাজের মা গ্রামের বাজারে বাজারে মাঝে মাঝে ঘুরতো। তখন অনেকেই তাকে সাহায্য করতে চাইতো, কেউ কেউ ভিক্ষাও দিত, কারো কাছে কিছু নিত না। অনেকেই বেশ কয়েকবার খেয়াল করছে যে বাজারে একটা মিষ্টির দোকান আছে, এজাজের মা প্রায়ই সেখানে যায়। আবার সে মিষ্টিওয়ালা মাঝে মাঝে তাকে একটা করে মিষ্টি দিত। তো মিষ্টি হাতে নিয়ে সে একটা দৌড়ে এজাজের কবরের কাছে চলে আসতো। কবরের মাথার পাশে বসে বলতো, বাজান, ও বাজান, মিষ্টি খাবি? কিছুদিন পর থেকেই এই খুনের তদন্ত শুরু হয়। আসামিকে ধরার জন্য তারা সিরিয়াসলি কাজ শুরু করে। একটা সময় গিয়ে পুলিশ ঠিকই ডাকাত দলকে ধরতে পারে। একটা রাতে তারা চট্টগ্রামের কোথাও ডাকাতি করে তারা ঢাকায় ফিরছিল। পুলিশের সোর্স হঠাৎ করে ইনফরমেশন দেয় যে তারা এই পথে আসতেছে। একটা সময় সেই ডাকাত দল ঠিকই আসে ওই পথে, এবং যখন পুলিশ আটকে ফেলে তখন পালানোর জন্য আর রাস্তা খুঁজে পায় না। তখন তারা পুলিশের দিকে গুলি ছুটতে থাকে। অনেকক্ষণ পাল্টা গুলি হবার পর ডাকাত দল ধরা পড়ে, এবং তখন সেই গোলাগুলিতে 2 জন ডাকাত মারা যায়। বাকিদের আটক করা হয়। বিচারে বাকিদের সাজা হয় যাবজ্জীবন, আর
হেলালের হয় ফাঁসি। ফাঁসির রায় হবার পর হেলালকে তেমন বিচলিত মনে হয়নি। সে দিব্যি খাচ্ছিল, ঘুমাচ্ছিল। তাকে রাখা হয় কন্ডেম সেলে বা ফাঁসির সেলে। কয়েকদিন তার ভালোই কাটে। এর মাঝে এক রাতে হেলাল স্বপ্ন দেখে এজাজ তার সামনে পড়ে আছে, যেভাবে সে খুন করেছিল ঠিক সেভাবেই পড়ে আছে। হঠাৎ করে এজাজ চোখ মেলে তাকায়। সে বলে, কাকা, আমার খুব পানি খাইতে মন চাইতেছে, আমার একটু পানি দাও, আমার বুকটা ফাইটতে যাইতেছে, আমারে পানি দাও, পানি দাও। এই স্বপ্নটা সে প্রায়ই দেখে। একসময় হেলাল এজাজের এমন বিচ্ছিন্ন দেহ আর আহাজারি শুনে ভয় পেতে শুরু করে। এক রাতে সে স্বপ্ন দেখে এজাজ আরো কয়েকজন মিলে তাকে এজাজদের ঘরের দোচালার কাঠের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। হেলাল বাঁচার জন্য ছটফট করছে, সে গোঙাচ্ছিল। রাতে ডিউটিতে থাকা পুলিশ শব্দ করে তাকে ডেকে তোলে। হেলাল বুঝতে পারে সত্যি সত্যি তার গলায় ভীষণ ব্যথা আর গলায় লাল দাগ হয়ে আছে। এই ঘটনার পরপরই হেলাল মানসিকভাবে ভেঙে যায়। সে এবার এজাজকে নিয়মিত দেখতে শুরু করে। রাতে যখন ঘুমায় তখন দেখে লোহার শিক থেকে 2 হাত দূরে এজাজ দাঁড়িয়ে আছে। এজাজের মাথা 2 ভাগ হয়ে আছে, সারা শরীরের রক্ত ঝরছে। এজাজ তার দিকে তাকিয়ে থাকে। হেলাল ভয়ে চুপসে যায়। তখন ডিউটিতে থাকা পুলিশদের চিৎকার করে ডাকতে থাকে। দিনের বেলায় হেলাল কিছুটা ভালো থাকলেও সন্ধ্যার পর থেকে সে এজাজকে দেখতে শুরু করে। সে ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। একদিন রাতে হেলাল ঘুমাচ্ছিল। মাঝরাতে একটা কান্নার শব্দে হেলালের ঘুম ভেঙে যায়। সে দেখে এজাজ তার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে আছে। তার রক্ত দিয়ে হেলালের বিছানা ভিজে গেছে। এবার এজাজ বলে, কাকা, আমার কষ্ট হইতাছে, তুমি আসো, আমার সাথে আসো। কাকা, আমার মাথায় কোপ দিলা কেমনে? দেখো, মগজ বাইর হয়ে আছে, হাতে নিয়ে দেখবা কেমন গরম। হেলাল সাথে সাথে চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। এভাবে হেলালের ফাঁসির দিন এগিয়ে আসছিল। এটা হেলাল জানতো না। হেলাল এখন শুধু চায় এজাজের হাত থেকে তাকে কেউ মুক্ত করুক। একবার রাতে সে দেখে এজাজ ছিন্ন ভিন্ন দেহ নিয়ে তার শরীরের 1 হাত উপরে বাতাসে ভাসতেছে। এজাজের 2 ভাগ হয়ে যাওয়া মাথা থেকে টুপ টুপ করে রক্ত হেলালের মুখে, কপালে পড়তেছে। হেলাল আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। অন্যান্য পুলিশরা বলে যে এমন ভয়ঙ্কর ডাকাত, তার হাতে কত মানুষ খুন হয়েছে, আর এখন যখন নিজের মৃত্যুর সময় হয়েছে এখন কেমন পাগলের মতো আচরণ করতেছে। এর মাঝে একদিন রাতে হেলাল স্বপ্ন দেখে অনেকগুলো মানুষ তার আশেপাশে বসে আছে, কেউ কেউ দাঁড়িয়েও আছে। এদের মাঝে 4 জন তার সামনে এসে বলে যে আজ তারা হেলালকে নিয়ে যেতে এসেছে, প্রস্তুত হতে বলছে। একটু দূরে এজাজ দাঁড়িয়ে একটা ধমকের সুরে সে বলে, আর দেরি করিস না, বাইরে খাটিয়া আছে, জানোয়ারটাকে খাটিয়া শোয়া দে, ওকে আজ জ্যান্ত কবর দিমু। সেই 4 জন তার হাত পা ধরে খাটিয়ার দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় দেখে যে ডাকাতির সময় যে ডাকাতটা মাথায় বল্লম ঢুকে মারা গিয়েছিল সে খাটিয়ার পাশে সারা মুখে কষ্ট আর ভয়ের ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় জোরে চিৎকার দিয়ে হেলাল বসে পড়ে। তার কাছে মনে হলো কয়েকটা ছায়া তার সেল থেকে বেরিয়ে গেল। তখন ডিউটিরত পুলিশ এসে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। হেলাল তার স্বপ্নের কথা বলে। এমন করে হেলালের ফাঁসির দিন খুব কাছে চলে আসে। জেলার আর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারে যে আজ তার ফাঁসি হবে। ঠিক রাত 10টায় হেলালকে জানানো হয় যে আজ তার ফাঁসি। এই কথা শোনার পর সে নিজেও পাগলামো শুরু করে। সেল থেকে বের হতে চাচ্ছিল না, তাকে জোর করে বের করা হয়। ভয়ে হেলাল কাপড় নষ্ট করে ফেলে। তাকে গোসল করানো হয়, তওবা পড়ানো হয়, কালিমাও পড়ানো হয়। তাকে একটা সময় তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। তাকে যে জল্লাদ ফাঁসি দিবে তার নাম শাহজাহান। তাকে ফাঁসির মঞ্চে ওঠানোর পর কালো কাপড় পরানো হয়, তাকে আবার কালিমা পরানো হয়। ঠিক 12টায় একে তার ফাঁসি কার্যকর হয়। সবকিছু শেষ হবার পর তার মৃতদেহ যখন গ্রামে নিয়ে আসা হচ্ছিল, সেই অ্যাম্বুলেন্সে একজন ড্রাইভার
আর একজন হেল্পার ছিল। অন্য গাড়িতে মানে পুলিশের একটা পিকআপ ভ্যান, সেই ভ্যানে 2জন পুলিশ আর একজন ড্রাইভার। অ্যাম্বুলেন্স রাত 2টার দিকে হেলালের মৃতদেহ নিয়ে যাত্রা শুরু করে। ব্যস্ত ঢাকা নগরী ছেড়ে যখন নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রাস্তাঘাট আরো নীরব, জনশূন্য ছিল। যেতে যেতে হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের লাইট নিভে যায়। ড্রাইভার আর তার হেল্পার হঠাৎ করেই যেন দেখলো যে একটা বিশাল আকৃতির বাদুড় ডানা ঝাপটে অ্যাম্বুলেন্সের এপার থেকে ওপার চলে যায়। মানে এরকম কয়েক সেকেন্ডের মাঝে এরকম শখানেক বাদুড় অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে উড়ে গেল। তারা দুইজন তো অবাক, আরে কি হচ্ছে। এর মাঝে অন্য গাড়িটি পেছনে এসে থামে, মানে অ্যাম্বুলেন্সের সাথে এসে থামে। তারা অ্যাম্বুলেন্সের কাছে এসে জানতে যায় যে কি হয়েছে। তারা বলে যে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেছে আর অনেকগুলো বাদুড়ের মতো কিছু একটা অ্যাম্বুলেন্স ক্রস করে যাচ্ছে এর সামনে দিয়ে, মানে এভাবে অনেকগুলি বাদুড় উড়ে গেছে। এবার দুই গাড়ি একসাথে স্টার্ট দেয় এবং অ্যাম্বুলেন্স সামনে যাচ্ছে আর পুলিশের গাড়িটা পেছন পেছন যাচ্ছে। এভাবে কিছুক্ষণ যাবার পর হঠাৎ করে অস্বাভাবিকভাবে অ্যাম্বুলেন্সের গতি বেড়ে যায়। তখন পুলিশের গাড়িটিও গতি বাড়িয়ে দেয়। এমন মানে এবার রাস্তার পাশে, মানে কিছুক্ষণ যাবার পর এই পুলিশের গাড়িটা দেখে অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে দাঁড়ায় আছে। এবার গিয়ে দেখে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর তার হেল্পার ভয়ে থরথর করে কাঁপতেছে। তখন ওই পুলিশ জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তারা এবার বলল যে গাড়ির সামনে দেখে যে হঠাৎ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। এদের প্রত্যেকের শরীর রক্তে ভেজা, মানে কারো মাথা নাই এই অবস্থা, এই গলা থেকে রক্ত পড়তেছে। এদের মাঝে একজন দৌড়ে এসে গাড়ির সাথে, মানে গাড়ির নিচে ঝাঁপ দেয় আর গাড়ির স্টার্টটা সাথে সাথেই বন্ধ হয়ে যায়, এখন আর স্টার্ট নিচ্ছে না। তখন পুলিশ জিজ্ঞেস করলো যে গাড়ির স্পিড কেন বাড়াইছিলা। তখন ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলে, না আমরা তো স্পিড বাড়াইনি, আমরা তো স্বাভাবিকভাবেই গাড়ি চালাইতেছিলাম, হঠাৎ করে আপনাদের গাড়ি তো আরো উল্টা স্লো হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করার পর স্টার্ট নেয়। তারা এবার একসাথে একই গতিতে গাড়ি চালাচ্ছিল। বেশ কিছুক্ষণ পার হবার পর তারা একটু ঘন জঙ্গলের মাঝ দিয়ে, মানে রাস্তার দুই পাশে বড় বড় গাছপালা, জঙ্গলের মতো, তারা এর মাঝ দিয়ে যাচ্ছে। তখন গরমের সময়, বেশ গরম। এর মাঝেই হঠাৎ করেই মানে সাদা কুয়াশায় 4-5টা ঢেকে যায়। হেডলাইটের আলোতেও তেমন পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না। এমন সময় অ্যাম্বুলেন্স এবার মানে যখন দেখা যাচ্ছিল না, এমন সময় ধুম করে অ্যাম্বুলেন্সের উপর একটা শব্দ হয়। এবার আর অ্যাম্বুলেন্স থামালো না। মানে এমন সময় হলো কি যে অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ির সবাই দেখে যে সামনের একটা গাছের মাঝে, মানে একটা ফাঁসি নেওয়া অবস্থায় লাশ ঝুলে আছে। যখনই অ্যাম্বুলেন্স তার নিচে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই লাশটা দড়ি ছিঁড়ে অ্যাম্বুলেন্সের উপর পড়ে এবং তারা একসাথে সেই ধুম করে আরেকটা শব্দ পায়। কিন্তু নিচে রাস্তায় কোনো লাশ পড়েনি। এই দেখে দুই গাড়ি খুবই ভয় পায় তারা এবং খুব জোরে চালাতে থাকে। এমন সময় অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ির মাঝে আবার কিছুটা দূরত্ব বেড়ে যায়। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর তার হেল্পার শুনতে পায় চিকন একটা কণ্ঠের একটা হাসি। হেল্পার ভয়ে ভয়ে পেছনে তাকায়। এবার সে দেখলো যে কফিনের পাশের সিটটায় আরো একটা লাশ সাদা কাফন পরা অবস্থায় শোয়া। সে ভয়ে ভয়ে ড্রাইভারকে বলে যে পেছনে কি। এবার ড্রাইভার যখন পেছনে তাকালো, তারা দুজন একসাথে দেখে যে কফিনের পাশে শুয়ে থাকা লাশটা হঠাৎ করেই উঠে বসে। এই দেখে তারা তো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারছিল না। তারা মানে এমন সময় সাইড গ্লাসে পেছনে গাড়িটাকে দেখছে যে গাড়িটা কাছাকাছি চলে আসছে, কিন্তু লাশটা এখনো আছে। এবার তারা খেয়াল করলো লাশটা বসা অবস্থা থেকে মাথা দিয়ে কফিনের উপর বাড়ি দিচ্ছে, মানে কফিনে মাথা ঠুকেই যাচ্ছে। এখন তারা সেন্সার ধরে রাখতে পারে না। রাস্তার পাশে ঢালু ধানের জমিতে অ্যাম্বুলেন্সটা পড়ে যায়। পেছনে পুলিশের গাড়ি থেকে তারা দেখে যে অ্যাম্বুলেন্স হঠাৎ করে আঁকাবাঁকা চলতে চলতে ঢালু জমিতে নেমে যায়। লাশের কফিনটা ছিটকে অ্যাম্বুলেন্স থেকে বাইরে বেরিয়ে আসে। এবার পুলিশের সদস্যরাও বেশ ভয় পেয়ে যায়। দুজন নেমে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখে যে যা দেখে তারা দেখে আরো বেশি ভয় পেয়ে যায়।
তারা দেখলো হেলালের লাশ কফিন থেকে বাইরে এসে পড়ছে, আর লাশটা কফিনে হেলান দিয়ে বসে আছে, যা কিনা অসম্ভব, কারণ ফাঁসির পর লাশের হাত পায়ের রক কেটে দেয়া হয়েছিল। তারা আবার গাড়িতে ফিরে আসে, ড্রাইভার সহ আবার যায়, মানে যে যা দোয়া জানতো পড়তে পড়তে যায়। এবার গিয়ে দেখে হেলালের লাশের কফিন থেকে 2-3 হাত দূরে পড়ে আছে লাশটা। একটু আগে কফিনের পাশেই ছিল, এই 3-4 হাত দূরে কিভাবে আসলো? তারা দেখে হেল্পার আর ড্রাইভার দুইজনই অজ্ঞান হয়ে আছে। তারা পানি ছিটালে সেই হেল্পারের সেন্স আসে, ড্রাইভারের সেন্স ছিল না। তখন হেলালের লাশ কফিনে তুলে এবার পুলিশের গাড়িতে ওঠায়। এর মাঝে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের জ্ঞান ফেরে। উনি উঠে চিৎকার চেঁচামেচি করতে থাকে যে সে আর যাবে না, তাকে মেরে ফেলবে। তখন তারা সবাই তাকে আশ্বস্ত করে পুলিশের গাড়িতে হেলালের লাশটা উঠায়, আবার হেলালের বাড়ির রাস্তা দেখে যাত্রা শুরু করে। গাড়িটা কেমন যেন ভার হয়ে আছে, আগাতে চাচ্ছিল না। সবাই জোরে জোরে দোয়া পড়ছিল। মনে হচ্ছিল গাড়ির ছাদে অনেকে বসে আছে, কেউ ফিসফিস করে কথা বলছিল। পুলিশের যে গাড়ি চালাচ্ছিল সে হঠাৎ করেই হার্ড ব্রেক করে ফেলেন। সবাই জানতে চায় কি হয়েছে। তিনি বলেন যে সামনে 2টা রাস্তা দেখা যাচ্ছে, কোনটাই যাবে? কিন্তু অন্যরা দেখতে পায় সামনের রাস্তা একটাই। তারা আরো জোরে দোয়া কালাম পড়তে থাকে। কিছুটা পথ পার হবার পর একটা মসজিদ পরে, রাস্তার পাশে একটা মসজিদ পড়ে। তারা মসজিদের পাশে গাড়িটা থামায়। তখন আরো কিছুক্ষণ পর একজন মুয়াজ্জিন হুজুর আসেন। পুলিশের গাড়ি, লাশ এগুলো দেখে নিজেও ভয় পেয়ে যায়। তারা তখন তাকে বলে যে পথে কি হয়েছে এগুলি বলে। মুয়াজ্জিন হুজুর কিছু সূরা পড়ে ফু দেন এবং মসজিদের ভেতর গিয়ে আজান দিতে থাকেন। ফজরে আজানের সাথে সাথে দূর থেকে কেমন যেন একটা চিৎকারের শব্দ শুনতে পায় তারা। আজান শেষ করে মুয়াজ্জিন বলেন যে আপনারা কোথায় যাবেন? তখন তারা হেলালের গ্রামের কথা বলে। মুয়াজ্জিন হুজুর বললেন তারা সেই গ্রাম তো প্রায় 5-7 কিলোমিটার পেছনে ফেলে আসছে। তখন তারা আবার গাড়ি ঘুরিয়ে হেলালের বাড়িতে যেতে থাকে। এখন আর তেমন সমস্যা হয় না। পথের মাঝে তারা দেখে অ্যাম্বুলেন্সটা সেই ধানের ক্ষেতে পড়ে আছে, আর যেখানে হেলালের লাশ পড়েছিল ওখানে বড় বড় কয়েকটা চিহ্ন, টানা হ্যাঁচড়া করলে যেমন দাগ পড়ে যায় এমন দাগ পড়ে আছে। তারা ভোর 6টার দিকে হেলালের বাড়িতে এসে পৌঁছায়। সেখানে তার পরিবার আর স্থানীয় মেম্বারের কাছে হেলালের লাশ হস্তান্তর করে দেন। সেদিন ভোরেও তারা দেখে যে এজাজের মা এজাজের কবরের পাশের মাটিতে বসে আছে। তার হাতটা এজাজের কবরের উপরে রাখা, যেখানে মাথাটা সেখানে। মনে হচ্ছিল তিনি এজাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কয়েকটি গ্রামের ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি, যেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় আরজে রাসেল ভাই, আরজে আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই, আরজে শাফিন ভাই এবং আমি শাকিল আহমেদ। বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনি সত্যিকারের ভয় পেয়েছেন, কোন ঘটনাটি আপনার কাছে মিস্টেরিয়াস লেগেছে এবং সব থেকে ভয়ের কোন ঘটনাটি ছিল সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি সত্যিকারের একজন হরহর লাভার হয়ে থাকেন, আপনার কাছে যদি বেস্ট ইমেল স্টোরিগুলো ভালো লাগে, স্টোরিগুলো যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। কারণ আমরা কিন্তু আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত বাছাই করা সেরা ভয়ানক ঘটনা, ইমেল স্টোরি, বাছাই করা ঘটনাগুলো নিয়ে আমাদের এপিসোডগুলো তৈরি করি। যে এপিসোডগুলোর মধ্যে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি গ্রামের ভয়ানক ঘটনা, দেওয়ার চেষ্টা করি লাশ রিলেটেড ঘটনা, মর্গের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা, হসপিটালের ঘটনা, মাছ ধরার ঘটনা এবং আপনাদের সবার প্রিয় শ্মশানের ঘটনাও কিন্তু আমরা আমাদের এপিসোডে দিয়ে থাকি। আপনারা আমাদের আজকের এপিসোডে বেশ কয়েকটি ঘটনা কিন্তু শুনতে পেয়েছেন, যেগুলো ছিল বাছাই করা সেরা ভয়ানক ঘটনা। তো প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটির ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই জানাবেন।
আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন, আজকে প্রথমবারের মতো আমাদের ভিডিওটি দেখতেছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি একজন হরহর লাভার হয়ে থাকেন, খুব সহজেই যদি আপনি হরহর ঘটনাগুলো পেতে চান, বাছাই করা সেরা ঘটনা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একত্রিতভাবে যদি অনেকগুলো ঘটনা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো ঘটনা আপনাদের জন্য রেডি করা আছে। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে আসা বেল আইকন নোটিফিকেশনটি অন নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমাদের ঘটনাগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছাতে পারবে এবং আপনি এক ক্লিকের মাধ্যমে, এক ক্লিকের মধ্যেই আপনারা আমাদের ঘটনাগুলো শুনতে পারবেন। তো প্রিয় লিসেনার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টার সময় ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।